আজকে হচ্ছে আমরা আপওয়ার্ক নিয়ে একটু পড়ালেখা করবো আর কি, পড়ালেখাই বলতে পারি। আসলে আপওয়ার্ক একটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, আপনারা সবাই কম বেশি জানেন। অনেকে হয়তো আপওয়ার্কে কাজও করেছেন। আপনাদের আসলে ডিজিটাল মার্কেটিং ছাড়া অনেকে গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্টের কোনো স্কিল থাকতে পারে। তো যাই হোক, আজকে আমি আমার মতো করে আসলে এটা দেখাবো যে আমি আসলে আপওয়ার্কটাকে কিভাবে দেখি। তো দেখেন, আমার এখানে একটা প্রোফাইল তৈরি করা আছে, আমি একটা প্রোফাইল তৈরি করেছি। একদম নতুন প্রোফাইল আপনাদের জন্য আসলে তৈরি করছি। তো দেখেন, এখানে হচ্ছে আমার ছবি দেখা যাচ্ছে এবং আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি হচ্ছে আকাশ ভাইয়া। আপনারা যখন মানে আপওয়ার্কে প্রোফাইল আপলোড করবেন, আপনারা যদি আসলে আপওয়ার্কে কোনো প্রোফাইল না থেকে থাকে, নতুন যদি আপনি এখন ক্রিয়েট করতে চান, তাইলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখেন শাকিল ভাইয়া বা হেদায়েত ভাইয়ার যে ছবিটা দেখা যাচ্ছে, আপনি এই ধরনের প্রোফাইল পিকচার দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপওয়ার্কের যে আসলে রুলস এন্ড রেগুলেশন, তার মধ্যে কিন্তু আপনার ইমেজটাও একটা ভাইটাল ফ্যাক্টর প্লে করে। সেখানে যদি আসলে আপনার ফ্রন্ট ইন থেকে আসলে ছবিটাকে না দেন, তাইলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার সম্ভাবনা একটু হলেও কমে যায়। তো এখানে হচ্ছে আমার ছবিটা আছে, পাশে হচ্ছে আমার নাম, আমার হচ্ছে লোকেশন। আপনারাও যখন অ্যাকাউন্ট যারা খুলবেন, প্রথম আমি খুলে দেখাচ্ছি না কারণ আমার অ্যাকাউন্টটা খোলা আছে, আমি বলছি। তো সেখানে আপনার অ্যাড্রেসটা একদম প্রপার একটা অ্যাড্রেস দিবেন, একদম প্রপার। সেখানে আপনার পোস্ট কোডটা অবশ্যই, পোস্ট কোড, সিটি, স্টেট, এইগুলো অবশ্যই ভালো থাকবে। আপনার হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস বা হাউস নাম্বার, এগুলো আসলে রিলেভেন্ট হইতে পারে, এগুলো ট্র্যাক করার মতো হয়তো কোনো ওয়ে নেই। কিন্তু আদার্স যে আসলে ইস্যুগুলো আছে আপনার লোকেশন রিলেটেড, যেমন আপনার সিটি, আপনার স্টেট, আপনার পোস্ট কোড, এইগুলোর মধ্যে রিলেভেন্সি থাকতে হবে। তারপরে কি বলছি দেখেন, এখানে আসলে তিনটা প্রোফাইল আছে। প্রথমে যখন আপনারা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে জেনারেল প্রোফাইলের আন্ডারে চলে আসবে। তো প্রথমে আপনারা এটাই করবেন এবং তারপরে যেটা আসবে সেটা হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং এবং ডিজিটাল মার্কেটিং, এই দুইটা হচ্ছে স্পেশালাইজড অ্যাকাউন্ট। এটা আপনি তারপরে, আপনি যখন প্রথমে প্রোফাইলটা খুলছেন, তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এই দুইটা আপনি ক্রিয়েট করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হইতে হবে বা আপনার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট হইতে হবে। তারপরে দেখেন, এখানে আমি একটা টাইটেল দিয়েছি, এটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন এবং এখানে একটা ডিসক্রিপশন আছে। তো আপনারা আসলে আহ, কি বলবো, আপনারা শিওর থাকতে পারেন যে আমার এই ডিসক্রিপশনটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডিসক্রিপশনের মধ্যে একটা। কেন এই কথা বলছি, কারণ এটা আসলে আমার কনসেপ্ট না, এই কনসেপ্টটা চুরি করা। আমি আসলে আপওয়ার্কের যে আসলে খুব টপ রেটেড ফ্রিল্যান্সার আছে, তাদের মধ্যে থেকে একজনের জেনারেল প্রোফাইল থেকে এই কনসেপ্টটা আমি আসলে নিয়ে আসছি। অনেক রকম আছে, এক একজন এক এক ভাবে লেখে, আমার কাছে এটা ভালো লাগছে। তো আপনারাও আসলে এরকম কনসেপ্টটা দেখবেন, আপনারাও যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, প্রথমে হয়তো একটা কিছু দিয়ে দিবেন আপনারা। উম, এবং সেখানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার গ্রামাটিক্যাল এরর এবং স্পেলিং মিস্টেক, এই ধরনের কোনো ইস্যু যাতে সেখানে ক্রিয়েট না হয়। তাইলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাও অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কমে যায়। যে জিনিসগুলো আসলে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কমায় দিচ্ছে, আমি সেই জিনিসগুলো নিয়ে কথা বলছি। তো এটা হচ্ছে আপনার ডিসক্রিপশন, এটা আসলে খুব শর্ট সিম্পল করবেন এবং যেটাই আপনারা লেখেন প্রাইমারি অবস্থায়, আপনারা আপনার যে এক্সপার্টাইজ বা যে স্কিল গুলো আছে সেগুলো আপনারা এই যে পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবেন। তো তারপরে যেটা করবেন, তারপরে হচ্ছে এগুলো আসলে পরে আসছি, টেস্টিমোনিয়াল, পোর্টফোলিও, এগুলো না। স্কিলের ব্যাপারে আমি বলি, স্কিল গুলো আপনাকে হয়তো যখন স্কিল আপনি ফিল আপ করবেন, আপনি লিখবেন ডিজিটাল মার্কেটিং একটা স্কিল, আপনি হয়তো প্রাইমারি লেভেলে দেবেন। আপনি প্রাইমারি লেভেলে যখন সেট করবেন, তখন হয়তো ওখানে একটা ক্যাটাগরি আসবে, সেই ক্যাটাগরিতে আপনি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করছেন, আবার স্কিলে এসেও আপনি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করছেন। তখন কি হবে, আপওয়ার্ক বুঝবে যে আসলে আপনি আপওয়ার্কের বিষয়টা বুঝতে পারেন নাই, না হলে আপনি আসলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানেন না। কারণ ডিজিটাল মার্কেটিং যখন আপনি ক্যাটাগরিতে সেট করতেছেন, তখন কি হচ্ছে, স্কিল এসে আপনাকে বলতে হবে ডিজিটাল মার্কেটিং এর কোন কোন বিষয়গুলো আপনি, কোন কোন বিষয়গুলোতে আপনি দক্ষ। আমি এসইও কিওয়ার্ড রিসার্চ দিয়েছি, আমি এসইও ব্যাকলিংকিং দিয়েছি, আমি এসইও স্ট্র্যাটেজি দিয়েছি, আমি কন্টেন্ট মার্কেটিং দিয়েছি। কারণ কি, কারণ হচ্ছে এগুলো ডিজিটাল মার্কেটিং এর এক একটা সেগমেন্ট, এক একটা পার্ট। আমি এই ছোট ছোট বিষয়ে দক্ষ এবং এই পুরো বিষয়টা কি করছে, পুরো বিষয়টা আমার ডিজিটাল মার্কেটিং এর যে আসলে এক্সপার্টিজম আছে, সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে। তো আপনারা আসলে ডিজিটাল মার্কেটিং যদি পিক করে থাকেন বা আপনারা এখানে যদি গ্রাফিক ডিজাইন পিক করে থাকেন, তাহলে এখানে সেই স্কিলসে কি দিবেন, আপনি দিবেন লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, এইগুলোকে আসলে হাইলাইট করবেন। এই জিনিসটা মাথায় রাখবেন।
এটা খুবই আসলে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আপনার স্কিল চুজের ব্যাপারে। তারপরে আসছি সার্টিফিকেশনে। তো এখানে আসলে সার্টিফিকেট কোনগুলো, এখানে আসলে কিছু ওয়ার্ল্ড রিকগনাইজ সার্টিফিকেশন আছে যেটা আসলে অনলাইনে করা যায়, এখানে তার লিস্ট দেওয়া আছে। এইগুলোর কোনো একটা সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেট গুলো এখানে আপনি অ্যাপ্লাই তো করতে পারবেন না বা আপলোড করতে পারবেন না, আপনি সার্টিফিকেট গুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেখানে নির্দিষ্ট আসলে কিছু গাইডলাইন আছে যে এইভাবে আসলে করা যায়। আপনি যদি সেগুলো ফলো করেন, এটা হচ্ছে ম্যাজেন্টো, আমি জানি না ম্যাজেন্টো কি বলছে, এখানে বলছে যে ইফ ইউ হ্যাভ আর্নড এ অফিসিয়াল সার্টিফিকেট ফ্রম ম্যাজেন্টো দেন প্লিজ এ লিংক টু ম্যাজেন্টো সার্টিফাইড ডিসকভারি, এটা আসলে লিংক দিচ্ছে এবং কি করতে হবে, এই যে বক্স আছে এই বক্সে আপনাকে সেই লিংকটা পেস্ট করতে হবে। তাহলে কি বলছে, উই উইল কনফার্ম ইউর সার্টিফিকেশন এন্ড ইট উইল অ্যাপিয়ার অন ইউর প্রোফাইল উইদিন 5 ডেজ সাবমিশন, এটা 5 দিন পরে আপনাকে সাবমিশন করবে। কি করতে হবে, আপনাকে লিংক দিতে হবে। একইভাবে দেখেন আরেকটা আমি দেখাচ্ছি। আচ্ছা গুগলের একটা দেখেন, গুগল অ্যাড সার্চ সার্টিফিকেশন। এখানে দেখেন, এখানে কিন্তু আমার ফরম্যাটটা ডিফারেন্ট চলে আসছে। এখানে কি বলছে, এখানে আগে বলছে যে আপনাকে আগে সাইন ইন করতে হবে একাডেমি ফর আর্টস, এটা গুগলের একটা স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। তো এটা হচ্ছে একাডেমি ফর আর্টস এ গিয়ে আপনাকে এই ধরনের আসলে এই যে গুগল অ্যাডস সার্চ সার্টিফিকেশন, এই সার্টিফিকেশনটা পাওয়ার জন্য আপনাকে একাডেমি অফ আর্টস এ যেতে হবে এবং সেখানে কি করতে হবে, আপনার প্রোফাইলে হিট করতে হবে। আপনার প্রোফাইলে হিট করার পর স্ক্রল করে নিচে আসতে হবে, সেখানে অ্যাচিভমেন্ট একটা অপশন থাকবে। সেই অ্যাচিভমেন্ট থেকে আপনি কি করবেন, অ্যাচিভমেন্ট অথবা সার্টিফিকেশন যেটা থাকবে সেখান থেকে আপনাকে সেটাকে হিট করতে হবে এবং কি বলছে যে সেখান থেকে আপনি একটা পিডিএফ ফাইল ডাউনলোড করতে হবে আপনার সার্টিফিকেটের বিষয়টা। অনেকটা এরকম দেখেন, আমার একটা আছে সার্টিফিকেট, এটা হচ্ছে গুগল ডিজিটাল গ্যালাজ থেকে আমি করেছি, যে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং। তো এই ধরনের আসলে একটা পিডিএফ ফাইল আপনাকে নামাতে হবে। তারপর কি করতে হবে, ভাই এটা কি ফ্রি সার্টিফিকেট ছিল নাকি পেইড? হ্যাঁ হ্যাঁ এটাই বলছি, এখানে আসলে কিছু সার্টিফিকেট ফ্রি আছে, কিছু পেইডও থাকতে পারে। আমি যেটা করেছি এটা ফ্রি সার্টিফিকেট ছিল। তো এই ধরনের আসলে কিছু ফ্রি বা কিছু পেইড থাকতে পারে। আপনাদের আসলে স্কিল রিলেটেড সার্টিফিকেট আপনার যদি থেকে থাকে সেটা আপনি অ্যাড করবেন। এখানে আসলে সেটাই বলছে, এটা যে আপনাকে ইমেল করে পাঠিয়ে দিতে হবে। এখানে ইমেল করে পাঠাতে হবে, এখানে আসলে বক্সে কিছু দিতে হবে না। আপনি ইমেল করে পাঠালেই কি করবে, ওরা আসলে একটা সময় নেবে, সেটা ভেরিফাই করবে এবং আপনার সার্টিফিকেশনের যে বোর্ডটা আছে এটাতে ওরা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ করে দেবে এবং শো করবে। তো এখানে যে ভাইয়া বললেন এটা কি ফ্রি না পেইড, আপনাদের স্কিল রিলেটেড যে সার্টিফিকেট গুলো আছে আপনারা চাইলে ফ্রি টাইমে এই ধরনের কোর্স গুলো কিন্তু করতে পারেন। সেটাই যে আমার আপনার বা তথাকথিত যে পেইড কোর্স যেগুলো করায় আমাদের ঢাকাতে বা ঢাকার বাইরে, এগুলো থেকে কিন্তু অনেক রিচ। তো বেটার হয় যদি আপনি এখানে আসলে কোনো ফ্রি সার্টিফিকেশন পেয়ে যান। আপনি তো এখানে আমার ক্লাসও করছেন অনলাইনের থ্রুতে, তো আপনারা এইগুলো করে নেবেন। আমি আবারও বলছি যে এটা হচ্ছে এই ধরনের কোর্সের থেকে কিন্তু অনেক রিচ। কারণ দেখেন গুগল যখন তার গুগল অ্যানালিটিক্স লঞ্চ করছে, সে যদি নিজে কাউকে না বোঝায় যে গুগল অ্যানালিটিক্সটা কি, তাহলে কিন্তু এটা আসলে কেউ বুঝতে পারবে না। তো গুগলের জিনিস গুগলের থেকে শেখাটা অনেক ভালো। তারপরে কি আছে, তারপরে এমপ্লয়মেন্ট হিস্ট্রি আছে, সেখানে আসলে আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিবেন। এখানে এটা এটা বোঝানোর কিছু নেই, একইভাবে এডুকেশনটা দিবেন এবং আদার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনার, সেই জিনিসগুলো আপনি এখান থেকে দিতে পারেন। তো এই গেল মূলত আমাদের বেসিক হচ্ছে প্রোফাইল কিভাবে ক্রিয়েট করবো। আমি আবারও বলছি, প্রোফাইল ক্রিয়েট করার সময় আপনি গ্রামাটিক্যাল এবং স্পেলিং এরর যাতে না থাকে সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আপনার ইমেজটা আপনি ফ্রন্ট এন্ড থেকে একদম আপনার পাসপোর্ট সাইজের ছবি দিতে বলছি না, কিন্তু আপনার ফেসটা একদম সামনে থেকে আছে, কোনো এক সাইড ফেস না, একদম সামনে থেকে আছে, তার ব্যাকগ্রাউন্ডটা ভালো, আপনার ছবিতে আপনার অ্যাটলিস্ট আপনার চোখ দুইটা স্পষ্ট বোঝা যাচ্ছে, এরকম একটা ছবি আপনি কিন্তু আপলোড করবেন। তারপরে যে বিষয়গুলো বললাম যে স্কিল চুজের ব্যাপারে, আপনি হচ্ছে দেখবেন ব্রড কিছু ক্যাটাগরি পাবেন। আর প্রথমে যে জিনিসটা আসবে, আপনি আসলে কিছু প্রি সেগমেন্ট দেওয়া থাকবে যার মধ্যে আপনাকে চুজ করতে হবে। হয়তো আপনি ডিজিটাল মার্কেটিং এর একটা ক্যাটাগরি পাইলেন এবং সেটাতে হিট করলেন, নিচে আসলো এসইও বা এই ধরনের বিষয়। এখন ডিজিটাল মার্কেটিং আপনি ক্যাটাগরি চুজ করছেন, সাব ক্যাটাগরি আপনি এসইও দিচ্ছেন। এখন তারপরে এটা আপনি আসলে চুজ করার পর নিচে যে সে আপনাকে বলবে আরেকটা হয়তো বক্স দিবে যেখানে বলবে তোমার স্কিল গুলা তুমি নিজে টাইপ করো। আপনার এক্সামটা কিন্তু এখানেই, আপনি যখন স্কিল গুলো নিজে টাইপ করবেন
তখন অনেকেই যেটা করে, আমি প্রিভিয়াস ক্লাসে একজনকে বললাম আচ্ছা ভাই আপনি করেন তো আপনার মতো করে, সে কি করছে, সে কাট কপি করছে, সে যেখানে যে স্কিল গুলো দিছে সেগুলোই কপি করে নিয়ে এসে পরে যে স্কিল ফোল্ডারে আছে ওইগুলোতে বসাচ্ছে। তো এটা আসলে করবেন না। আপনি যখন এসইও স্কিল সিলেক্ট করছেন তখন এসইও এর মধ্যে আসলে কিছু ব্যাপার আছে। এসইও তো কি হতে পারে, অফলাইন এসইও হতে পারে, অফ পেজ এসইও হতে পারে, টেকনিক্যাল এসইও হতে পারে, লোকাল এসইও হতে পারে, কিওয়ার্ড রিসার্চ হতে পারে, ডিরেক্টরি সাবমিশন থাকতে পারে। এই যে ছোট ছোট যে কিওয়ার্ড গুলো বা ছোট ছোট যে এক্সপেরিয়েন্স মানে এক্সপার্টাইজের বিষয়গুলো, এইগুলো আপনি ফোকাস করবেন। তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং আপনি হয়তো চুজ করেছেন, ইমেল মার্কেটিং থেকে আপনি জিমেইল এর ইমেল মার্কেটিংটা ফোকাস করতে পারেন, আপনি মেল টিম্পের ইমেল মার্কেটিংটা ফোকাস করতে পারেন। একইভাবে আপনি হয়তো লোগো ডিজাইন নিয়ে কাজ করছেন, আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন, আপনি হয়তো কোন টুলসটা ইউজ করেন সেটাকে আসলে স্কিলে দিতে পারেন। আপনি লোগো ডিজাইন করতে পারেন, আপনি ব্যানার ডিজাইন করতে পারেন, আপনি হচ্ছে বুক কাভার করতে পারেন, এই জিনিসগুলো আসলে লিখবেন। তো বলার উদ্দেশ্য এটাই। আর বাদ বাকি জিনিসগুলো তো আসলে বললাম, এগুলো আসলে খুব ভাইটাল কিছু না। এগুলো আপনারা আপনাদের মতো করে দিলে আপনাদের অ্যাকাউন্টটার সাথে সাথে আসলে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো সাথে সাথে যদি অ্যাপ্রুভ হয়ে যায় এটা খুবই ভালো, কিন্তু সাথে সাথে যদি অ্যাপ্রুভ না হয়ে যায় তাহলে যে অ্যাপ্রুভ হবে না এমন না, কিন্তু তার জন্য আসলে অনেক ঝামেলায় যেতে হয়। আমরা ঝামেলায় যাব না। এখন আসেন আপওয়ার্কের যে মেইন ইন্টারফেস আমরা সেইটাতে চলে আসি। আচ্ছা, তার মাঝখানে আমি আবার একটা ছবি তুলে নিই, অনেকে নতুন জয়েন করছে। আচ্ছা, তো আপওয়ার্কে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে কাজ ধরা। তো আমার কাজটাই হচ্ছে কাজ ধরা। তো এর জন্য আমাকে কি করতে হবে, এর জন্য দেখেন এখানে আমার পাশে কিছু আছে। আপনারা আসলে আহ, কাজ করার আগে, না আমি ভুল বললাম, আপনাদের প্রথমে আসলে কাজ হচ্ছে জি কাজ ধরা। জি ভাইয়া, কিছু বলছেন? জি আমার অনেক আগে আপওয়ার্কে জি হ্যাঁ। অনেক আগে আমার আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট ছিল, ওই আচ্ছা 100% কমপ্লিট। আচ্ছা। এখন কি আমি নতুন করে আবার অ্যাকাউন্ট করতে পারবো? আগের না আপনি, অ্যাকাউন্টটা আমাকে ইউজ করতে হবে? আচ্ছা, আগের অ্যাকাউন্টটা আপনি ইউজ করতে পারবেন। আগের অ্যাকাউন্ট থাকলে সেটা ইউজ করেন, নতুন করে আর করার দরকার নেই। হয়তো আপনি যদি অনেকদিন সেই অ্যাকাউন্টে আসলে আপনার কোনো অ্যাক্টিভিটিস না থাকে তাহলে ওই অ্যাকাউন্টে এখন হয়তো ডিসেবল হয়ে আছে, অ্যাকাউন্টে অ্যাক্টিভ না। তো আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে যদি কোনো চেক করে সেখানে দেখে কোনো, নাই। আচ্ছা চেক করে দেখবেন যদি অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকে। অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকার কথা না, যদি আপনি আসলে অ্যাটলিস্ট 2 মাসও অ্যাকাউন্টের সাথে অ্যাক্টিভিটি না থাকে আপনার, ওইটা ডিসেবল হয়ে যাবে অটোমেটিক্যালি। তো ডিসেবল হয়ে গেলে আপনার যদি আসলে সেখানে কোনো এটা ইডি, কিভাবে? এটা আপনি অ্যাকাউন্টে যখন এন্টার করবেন তখনই আপনাকে ও বলে দিবে, ও আসলে একটা সাইন দিবে যে এরকম ইন্টারফেস আসবে। তো এর উপরেই দেখবেন আপনাকে বলে দিবে যে আপনার অ্যাকাউন্টটা, জি এই যে এখানে সার্চ বক্স দেখতেছেন এখানে আসলে বড় করে আপনার যাতে চোখে পড়ে এরকম ভাবে সে লিখে দিবে যে আপনার অ্যাকাউন্ট আসলে অ্যাক্টিভ না। এবং সেটা আসলে অ্যাক্টিভ করার জন্য আসলে কি করতে হবে, আপনার এটা- ইমেজটা চেঞ্জ করতে হবে, নাকি আসলে আপনাকে আসলে আপনার যে প্রোফাইলের স্কিল আপডেট করতে হবে, নাকি কন্টাক্ট ইনফরমেশন আপডেট করতে হবে, সেটাও সে বলে দিবে আপনাকে। আপনি ওই অনুযায়ী কাজগুলো করবেন। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ওকে। চলেন আমি যেটা হ্যাঁ হ্যাঁ ঠিক বলছিলাম। আছে। তো আপনার প্রথম কাজ হচ্ছে আপনার প্রোফাইলটাকে আসলে সাজানো। তো আপনি যে স্কিল গুলো সেট করবেন সেটা কিন্তু বেসিসে আপনার ফিডটা কিন্তু তৈরি হবে। আপনার ফিডে কিন্তু এই যে দেখেন আমার এখানে ফিডে কি দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমার ফিডে দেখাচ্ছে কিওয়ার্ড রিসার্চ, আমার ফিডে দেখাচ্ছে হেলথ কেয়ার কন্টেন্ট। কারণ কি, কারণ আমি আসলে এই টাইপের স্কিল চুজ করছি বা এই টাইপের স্কিল দিয়ে আমার অ্যাকাউন্টটা সাজানো। এখানে কিন্তু গ্রাফিক ডিজাইনে কিছু আসবে না, ওয়েব ডেভেলপমেন্টের কোনো কাজ আসবে না। তো আপনার স্কিল রিলেটেড জবগুলোই আপনাকে এখানে দেখানো হবে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে আপনি ফিরে আসবেন, ফিরে এসে আপনি ডিরেক্ট প্রজেক্টে চলে যাবেন। একদম প্রথমে কাজ হচ্ছে প্রজেক্টে চলে যাবেন, প্রজেক্টে গিয়ে একদম নিচে আসবেন, একদম নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে হচ্ছে কি বলছে দেখেন, ক্লায়েন্টস রিসেন্ট হিস্টোরি। মানে এই যে পার্টিকুলার ক্লায়েন্ট, যে ক্লায়েন্টটা এই জবটা পোস্ট করছে, সে আসলে যে ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করে নিয়েছে তার একটা ওভারভিউ দিচ্ছে এখানে।
তো এখান থেকে আসলে আমার আর কিছু দরকার নেই, আমার হচ্ছে ফ্রিল্যান্সার দরকার। এখানে এই যে ফ্রিল্যান্সের কথা বলছে, ইসটিএস, এটা একজন ফ্রিল্যান্সার। তো এর প্রোফাইলটা আমি দেখার চেষ্টা করব। এ হচ্ছে ইউক্রেনের একজন ফ্রিল্যান্সার। এর পার্টিকুলার ফ্রিল্যান্সটা এই আসলে মানে হচ্ছে প্রোফাইলটা এ কিভাবে সাজাইছে। তো এই জিনিসগুলো আসলে আমরা কি করব, দেখার চেষ্টা করব এই আসলে কি নিয়ে কাজ করছে। এই জিনিসগুলো নিয়ে আপনারা একটু দেখবেন, আপনারা পড়ে পড়ে দেখবেন, তার মতো করে আসলে আপনারা লেখার চেষ্টা করবেন। আমি তো বললাম যে আমার প্রোফাইলের যে আসলে ডিসক্রিপশনটা সেটা ওয়ান অফ দ্য বেস্ট। কারণ কি, কারণ হচ্ছে আমি ওয়ান অফ দ্য বেস্ট একজন ফ্রিল্যান্সারের কনসেপ্টটা চুরি করে আনছি, এই জন্য আমি বলছি ওয়ান অফ দ্য বেস্ট। তো আপনাকেও করতে হবে। এখান থেকে আসলে এটা জাস্ট কাট কপি এইভাবে কপি করে নিয়ে এসে বসাই দিলে কিন্তু হবে না। এটা আসলে কনসেপ্টটা কি, কনসেপ্টটা সে প্রথমে কিভাবে বলছে, সে বলছে হাই আমি ইউএক্স ডিজাইনার এন্ড প্রোডাক্ট ম্যানেজার উইথ কোয়ালিটি অ্যাসুরেন্স স্কিলস। তো এই জিনিসগুলা সে বলছে, আপনি আসলে এইভাবে বলতে পারেন হাই আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট উইথ অমুক অমুক, এইভাবে আসলে সাজাবেন। তো ঠিক আছে, এখানে দেখেন মরে যাচ্ছি। তো এই যে আমি আবার এটা দিয়ে করি, হ্যাঁ লেস করে দিচ্ছি। তো এইখানে হচ্ছে দেখেন এখানে লিখছে এবং তার এটা মরে গেলে আরো কিছু আসে। তো আপনারা এই জিনিসটা আসলে অ্যাভয়েড করবেন, যাতে আপনারা অল্প কথাই লিখতে পারেন, মরে যাতে যেতে না হয়। এবং এই কিন্তু আসলে অনেক, কি বলবো, দেখেন এর হচ্ছে আওয়ারলি রেট হচ্ছে $35, টোটাল আর্ন করছে সে হচ্ছে 30,000 ডলার বেশি সে আর্ন করছে, 40টা জব করতেছে এবং কত 12 ঘন্টা, 1225 ঘন্টা সে কাজ করছে। তো এই ধরনের আসলে বিভিন্ন অনেকের প্রোফাইল দেখবেন, একজনের প্রোফাইল না, অনেকের প্রোফাইল আপনি দেখবেন। দেখলে অনেকের যখন প্রোফাইল দেখবেন তখন আপনার একটা ক্রিয়েটিভ কিছু আপনি করতে পারবেন। শুধু একজনের প্রোফাইল দেখে তো আর ক্রিয়েটিভ কিছু আইডিয়া আপনার মাথায় জেনারেট হবে না। যখন 10টা আপনি প্রোফাইল দেখবেন, 10টা প্রোফাইল থেকে 10 রকমের আইডিয়া জেনারেট হবে এবং আপনি কি করবেন, আপনি যখন একটা কিছু ক্রিয়েট করবেন তখন আপনারটা আসলে একটা অন্যদের থেকে আসলে ভালো হবে সেইটা। এবং এখানে দেখেন এখানে কিন্তু একটা স্কোর দিয়ে দিয়েছে, বলছে টপ রেটেড। তো যাই হোক, এবং আরেকটা কাজ পাশাপাশি করবেন, সেটা হচ্ছে আপনি আসলে এই যে ফিড গুলোতে আসছেন, এই ফিড গুলোতে আচ্ছা এটাতে আমি পরে যাচ্ছি। আপনারা যেটা করবেন তো এখন একটু বলে নেই, আপনারা করবেন কি, আপনারা হচ্ছে প্রোডাক্টের যে আসলে প্রজেক্টের যে ডিসক্রিপশন আছে এই ডিসক্রিপশন কয়েকটা পড়বেন। তাহলে কয়েকটা ডিসক্রিপশন পড়লে, এগুলো পড়বেন না, কোনগুলো পড়বেন সেগুলো আমি বলে দিচ্ছি, কিন্তু আপনি প্রজেক্ট ডিসক্রিপশন পড়বেন। তাহলে ডিসক্রিপশন পড়লে হবে কি, আপনারা বুঝতে পারবেন যে আসলে ক্লায়েন্ট কি চায়। ক্লায়েন্ট যেটা চায় সেটাও কিন্তু আপনার যে আহ, কি বলবো, এটা আপনার যে আসলে ইন্ট্রোডাকশন, সেই ইন্ট্রোডাকশনে কিন্তু সেই জিনিসগুলো থাকা ভালো। তাহলে ক্লায়েন্ট কি চায় এটাও আপনাকে মাথায় রাখতে হবে। চলেন এগুলো ছেড়ে আমরা এখন টেকনিক্যাল কিছু বিষয় দেখি। তো এখন আমার আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার কাজ কি, এখন আমি জব সার্চ করব। তো ধরেন আমি প্রথমে হচ্ছে একটা কন্টেন্ট রাইটিং এর ব্লগ রাইটিং দেখি, ব্লগ ব্লগ রাইটিং। এবং দেখেন এখানে আমাকে কত জবের কথা বলছে, 8,328টা জব। ঠিক আছে, এই যে ব্লগ রাইটিং এর উপরে 8,328টা জব পোস্ট করা হয়েছে। তো এই সবগুলো জব তো আমার জন্য না, আমার যে আসলে লেভেল, এই লেভেল থেকে আমাকে চিন্তা করতে হবে। তো তার আগে আরেকটা জিনিস বলে নেওয়া দরকার। দেখেন আপওয়ার্কের কিন্তু আপওয়ার্কে আপনাকে কাজ পাওয়ার জন্য বিড করতে হবে। বিড কিন্তু আপনি আসলে ফ্রিতে করতে পারবেন না, বিডের জন্য কিন্তু আপনাকে একটা কস্ট পে করতে হবে। কি কস্ট পে করতে হবে আপনাকে, এই যে দেখেন এখানে কি বলছে, এখানে প্রপোজালের কথা বলছে এবং বলছে 12 অ্যাভেলেবল কানেক্টস। এখানে আসলে 12টা কানেক্ট অ্যাভেলেবল আছে। কানেক্টটা কি, কানেক্টটা হচ্ছে অ্যাকাউন্টে বিড করার জন্য বা কোনো একটা প্রজেক্টে বিড করার জন্য আসলে কানেক্টের প্রয়োজন হয়। কানেক্ট আপনি টোকেন বলতে পারেন, টাকা বলতে পারেন, যেটাই আসলে আপনি বোঝেন। কানেক্ট হচ্ছে বিড করার জন্য প্রয়োজন। এখানে আমার কানেক্ট কয়টা আছে, 12টা আছে। আমি আসলে প্রাইমারি লেভেলে যে প্রজেক্টের জন্য বা যে জবের জন্য বিড করব তার জন্য আমার 2 কানেক্ট কস্ট হবে, এমন প্রজেক্টে আমি বিড করব। এটা আসলে ডিপেন্ড করে প্রাইসের উপর এবং টাইমের উপর। যে কাজগুলো আসলে প্রাইস $100 মধ্যে এবং এটা আসলে ফিক্সড একটা কাজ, ধরেন সেটা হচ্ছে
7 দিনের কম, এই ধরনের কাজের জন্য আপনার বিড করলে আপনাকে 2 কানেক্ট করে কেটে নিবে। তারপরে হচ্ছে আপনি যদি $100 থেকে $500 যে কাজগুলো, সে কাজের জন্য বিড করেন এবং তার যদি টাইম লেন্থ হয় হচ্ছে, হতে পারে এটা $100 থেকে $500 মধ্যে, কিংবা হতে পারে এটা টাইম লেন্থ হচ্ছে একটা অনগোয়িং প্রজেক্ট, এটা আসলে 1 দিন বা 2 দিনের কাজ না, এটা 1 মাস 2 মাস 3 মাস ধরে চলবে। তো এই ধরনের কাজের জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে 4টা করে কানেক্ট চার্জ করবে আপওয়ার্ক। আপনি এই ধরনের কাজে বিড করলে আপনি কাজ বা না পান সেটা পরের কথা, কিন্তু আপনার 4টা করে কানেক্ট কাটা যাবে। আর এর চেয়ে আসলে হায়ার রেঞ্জের, যেটা হচ্ছে $500 চেয়ে বেশি বা যেটার টাইম লেন্থ অনেক বেশি, সেই ধরনের কাজের জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে 6টা করে কানেক্ট পে করতে হবে। তো একটা কানেক্ট হচ্ছে আপনি বাংলাদেশি টাকায় বলতে পারেন 10 টাকা। এটা হচ্ছে ডলারে যদি প্রাইস আমি বলি, এই কানেক্টের ব্যাপারটা আরেকবার একটু রিপিট করবেন? কানেক্ট হচ্ছে ভাইয়া, এটা আসলে কিভাবে বলবো, আপনি যে বিট করবেন আপনি ফ্রিতে বিট করতে পারবেন না, আপনি ফ্রিতে বিট করতে পারবেন না, আপনি বিট করার জন্য আপনার টোকেন লাগবে। আপনি যদি বিট করতে আচ্ছা। চান তাহলে টোকেন লাগবে। তো যদি আসলে এটা আসলে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়, যে কোনো একদম যে লোয়ার রেঞ্জের কাজগুলো বা একদম প্রাইমারি লেভেলের যে কাজগুলো, সেগুলোতে আসলে একটা কাজের জন্য বিট করতে আপনার 2টা টোকেন করে লাগে। 2 টোকেনে আপনি সেই কাজের জন্য বিট করতে পারবেন। কাজ পেলেও ভালো, না পেলেও ভালো, আপনার টোকেন কাটা যাবে। এটা আসলে আপওয়ার্ক নিয়ে নেবে। আপনি যদি এর থেকে একটু হায়ার রেঞ্জের কাজে যান, যে আমি যদি বলি সেটা ইন্টারমিডিয়েট লেভেলের, তাহলে আপনাকে 4 কানেক্ট করে সে কেটে নেবে। এবং তার থেকে যদি আপার লেভেলের কোনো কাজে যান, একদম এক্সপার্ট লেভেলের, একদম হাই প্রাইসের, তাহলে আপনাকে 6 কানেক্ট লাগবে পার কাজের বিট করার জন্য। আমরা দেখবো সেটা কিভাবে বিট করতে হয়। তো এই কানেক্টের যে প্রাইস, সে প্রাইস হচ্ছে 15 সেন্ট। আপনি একটা কানেক্টের জন্য আপনাকে 15 সেন্ট পে করতে হবে। তার মানে হচ্ছে বাংলাদেশি টাকায় বলতে পারেন 10 টাকা। 2 কানেক্টে 20 টাকা। তার মানে আপনার যদি একটা কাজের জন্য আপনি বিট করতে চান, তাহলে আপনাকে 20 টাকা খরচ করতে হবে, আদারওয়াইজ আপনি বিট করতে পারবেন না। এখানে দেখেন অ্যাড মোর কানেক্টের কথা বলছে, এবং এখানে দেখাচ্ছে যে 10টা কানেক্ট যদি আমি কিনতে চাই তাহলে আমার থেকে $1.50 নেবে, আর 80টা কানেক্ট যদি আমি কিনতে চাই তাহলে আমার থেকে $12 চার্জ করবে। তো এই গেল হচ্ছে একটা বিষয়। এখন প্রথম কথা হচ্ছে, আপনি অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখন আপনাকে ফ্রিতেই 20টা টোকেন দিয়ে দেওয়া হবে বা 20টা কানেক্ট দিয়ে দেওয়া হবে। এটা ফার্স্ট টাইম আপনাকে পারচেস করতে হচ্ছে না। তো আপনি যদি এইটা আসলে, আপনি তো প্রাইমারি লেভেলে 2 টোকেনের যে কাজগুলো, সেই কাজগুলোতেই বিট করবেন। তো আপনি তার মানে কি 10টা কাজের জন্য আপনি বিট করতে পারতেছেন। এই 10টা কাজের জন্য বিট করে যদি আপনি আসলে কোনো কাজ পান, তাহলে সেটা খুবই ভালো। তাইলে কি হবে, তাহলে আপনি আসলে সেখান থেকে যে ইনকাম জেনারেট করবেন, সেই ইনকাম দিয়ে কিন্তু আপনি আবার টোকেন কিনতে পারবেন। আপনার এটা ম্যান্ডেটরি না যে আপনার আসলে এখানে একটা বিলিং ইনফরমেশন দিতে হবে এবং সেই আপনার যে অ্যাকাউন্টে সেখানে ডলার ইনভেস্ট করে আপনার নিজের টাকা দিয়ে আপনাকে সবসময় টোকেন কিনতে হবে না। আপনি এখান থেকে যদি ইনকাম করেন, সেই ইনকামের টাকা দিয়ে, এটা তো আপনার টাকা, আপনার ইনকামের টাকা দিয়ে আপনি এখান থেকে টোকেন পারচেস করতে পারবেন। তো আমরা আসলে যেটা করব সেটা হচ্ছে, আমরা এখান থেকে এই যে 10টা বিড আমরা করতে পারবো আমাদের যে 20টা টোকেন আছে। তো সেটা আমি কি করব, আমি সেটাকে একদম প্রপারলি ইউজ করে আমি আসলে একটা বায়ার ধরার চেষ্টা করব। আমরা এই 10টা টোকেন থেকে যদি একটাও আসলে ক্লায়েন্ট হয় এবং তার কাজ আমি করে দিতে পারি, তাহলে সর্বনিম্ন যেটা বিড রেঞ্জ সেটা হচ্ছে $5। $5 নিচে আসলে আপওয়ার্কে কোনো কাজ হয় না। এবং সেখান থেকে আপওয়ার্ক যদি আসলে $2 কেটে নিয়ে যায়, এটা $1 সামথিং বা $1 কাটে, তারপরেও কিন্তু আমার কাছে আসলে যে পরিমাণ টাকা থাকবে সেটা দিয়ে আমি কিনতে পারবো, কারণ আমার সবচেয়ে সর্বনিম্ন হচ্ছে আমি 10টা টোকেন কিনতে পারবো যার প্রাইস হচ্ছে $1.50। তো এটা গেল বিষয়। এখন আপনাদেরকে আসলে আরো কিছু কথা জানানো দরকার, সেটা হচ্ছে এই যে আমি বিড করছি, আমি 10টা বিড করার সুযোগ পাবো। আমি যদি 10টা বিডের মধ্যে কোনো ক্লায়েন্টকে ম্যানেজ করতে না পারি, তাইলেও কিন্তু আমার এই যে আপনার কি বলে অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিভিন্ন কারণে আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে আপওয়ার্ক, কারণ আপওয়ার্কে এখন এত বেশি আসলে ফ্রিল্যান্সার জয়েন করছে যে আপওয়ার্ক এর জন্য সেটা আসলে ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ এত বেশি তো রেখে দরকার নেই। আর দরকার হচ্ছে স্কিলড লোক। আদারওয়াইজ সবাই যদি এখন আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে, যে স্কিল বা যে স্কিল না, তাইলে কি হবে, তাইলে সমস্যা নেই, এটা তো আসলে ট্রাফিক আসলে বাড়াই দিচ্ছে। তো এই জিনিসটা আপনি যদি আসলে কাজ জোগাড় করতে না পারেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু থাকবে না, কিন্তু থাকবেই না এমনটা আমি বলছি না,
বাট না থাকার সম্ভাবনা মনে করেন 70%, 30% আপনার থাকতেও পারে অ্যাকাউন্ট, আপনার যদি লাক ভালো হয়। তো এর মধ্যে যদি আপনি বিডের মধ্যে যদি আপনি কোনো ক্লায়েন্ট জোগাড় করতে না পারেন এবং আপনার অ্যাকাউন্টটাও যদি ডিসেবল না হয়, তাহলে আপনি ডলার ইনভেস্ট করে আপনার যে অ্যাকাউন্টটা আছে বা আপনার যে কার্ড আছে ওই কার্ডে ডলার ইনভেস্ট করে কিন্তু আপনি এই যে এগুলো কিনতে পারেন। তার মানে $20 কিনতে গেলে আমার 20টা টোকেন যেটা আমাকে ফ্রি দিছে এর মূল্য $3, মানে $3 সম পরিমাণ অ্যাসেট সে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই দিয়ে দিয়েছে। যাক, আমি যদি আসলে কাজ করতে পারি তাহলে আমার থেকে সে ইনকাম করতে পারবে। এবং আরো কিছু আসলে ভায়োলেশন আছে। আপনি যদি আসলে আপনার ক্লায়েন্টকে এখানে একটা কাভার লেটার লেখার একটা স্পেস থাকে, যেখানে আমরা কোনো কাজের জন্য যখন বিড করি তখন সেখানে আসলে কাভার লেটার লিখতে হয়, একটা লেটার লিখতে হয় আর কি। সেই লেটারে যদি আমরা সামহাও কোনোভাবে আমাদের অ্যাড্রেস বা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি বায়ারকে, এবং যদি আমি আমার বায়ারকে আপওয়ার্কের বাইরে তার সাথে আসলে কোনো কমিউনিকেশন করতে যাই, তাহলে নর্মাল ফেনোমেনা এটা আসলে আপওয়ার্ক ধরে ফেলে। আপওয়ার্ক ওই জায়গাটায় আপনি যদি আসলে আপনার মোবাইল নাম্বার লিখতে যান, তাহলে আপওয়ার্ক সাথে সাথে আপনাকে বলে দিবে যে তুমি আসলে কিন্তু মোবাইল নাম্বার লিখছো। আপনি যদি একটা জিমেইল অ্যাকাউন্ট লিখতে যান, তাহলে সাথে সাথে লিখতে ধরে ফেলে। কিন্তু তারপরেও আসলে অনেক ওয়ে আছে যেখান থেকে আসলে আপনি এই জিনিসগুলো করতে পারেন, যাতে হচ্ছে প্রাইমারি লেভেলে আপওয়ার্কের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আসলে সবসময় ধরতে পারে না। কিন্তু কারেন্ট মুহূর্তে ধরতে পারতেছে না দেখে যে ধরতে পারবে না তা না, যদি ধরতে পারে তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাথে সাথে ব্যান করে দেবে। তো এই ধরনের প্র্যাকটিস আসলে আমরা করব না। এছাড়া আরো কিছু বিষয় থাকে, সেগুলো হচ্ছে যেমন আপনি একাধিক পিসি থেকে যদি আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট লগ ইন করেন এবং সেটা যদি ফ্রিকোয়েন্টলি করতে থাকেন, তাহলেও এটা আসলে আপওয়ার্ক বলছে এটা সে ডিসকারেজ করছে, আপনাকে নিরুৎসাহিত করছে যে এই ধরনের প্র্যাকটিস আপনি করবেন না। এবং এক পিসি থেকে যদি আপনি একাধিক আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেটাকেও সে ডিসকারেজ করছে, বলছে এই ধরনের প্র্যাকটিস আপনি করবেন না। আপনি একটা অ্যাকাউন্টে ভালোভাবে আসলে ইউজ করেন, কারণ একাধিক অ্যাকাউন্ট একটা পিসি থেকে যখন ক্রিয়েট করবেন তখন আসলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করার সম্ভাবনা খুব বেশি। আর যদি আপনি একটা অ্যাকাউন্ট একাধিক পিসি থেকে ইউজ করেন, সেটা আপনি কাজের খাতিরে করতে পারেন। এটা আসলে আপনার অ্যাকাউন্ট যে ডিঅ্যাক্টিভ করবে এমন না, তবে এটাকেও সে ডিসকারেজ করছে। তার যে রুলস এন্ড রেগুলেশন বা যে তার টার্মস এন্ড পলিসি আছে, কন্ডিশন আছে, সেগুলোতে সে এই ধরনের কিছু ইনফরমেশন আমাদেরকে দিয়েছে। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা এখন এখানে যে আমাদের 20টা কানেক্ট আছে এটা আমরা খুব ভালোভাবে ইউজ করবো, এবং তার জন্য আমি প্রথমে যেটা করবো সেটা করবো ব্যাকলিংক। আমি লিখেছিলাম ব্যাকলিংক লিখেছিলাম। আচ্ছা, আমি একদম আরেকটু স্পেসিফিক্যালি যাই, ডিরেক্টরি সাবমিশনে যাই। এই যে ডিরেক্টরি সাবমিশন চলে আসছে, এবং এখানে আসলে শুরুতেই বলছে মাত্র 42টা জব পাওয়া গেছে, মানে ডিরেক্টরি সাবমিশনের জব গুলো খুব বেশি নাই। তাহলে আমরা আরেকটু ব্রডার কোনো ক্যাটাগরিতে যাই। সেটা কি হতে পারে? সেটা হচ্ছে আমি বলতে পারি ওয়েব 2.0 আসছে এবং 90টা কাজ পাওয়া গেছে। আচ্ছা চলেন, আচ্ছা আমি যেটা বলছিলাম এই যে 90টা কাজ পাওয়া গেছে, এগুলো সবগুলো কিন্তু আমার কাজ না। এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে যে আমার কাজ কোনগুলো, কোনগুলোর জন্য আসলে আমি ক্যাপাবল, এবং আমাকে আসলে কারা এই কাজের জন্য হায়ার করবে। একটা $500 কাজ আপনি চাইলেই কিন্তু পাবেন না। তো দেখেন, এখানে আসলে এই যে আপওয়ার্ক মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে আসলে দুই ধরনের লোক থাকে। এক ধরনের লোক কাজ দেয়, এক ধরনের লোক কাজ নেয়। যে কাজ দেয় সেও যেমন আসলে আপনাকে জাস্টিফাই করেই কাজ দিবে, আপনিও যখন কাজ নেবেন আপনারও কাজ হচ্ছে জাস্টিফাই করে একজনের কাজ করতে যাওয়া। এখন আপনারা এখানে যতজন আছেন তাদেরকে আসলে যদি একটা কোম্পানির নাম নাই, লোকেশন নেই, কিছু নেই, আপনাকে একটা জব অফার করে করবেন? আপনি করবেন না। বলবেন না বাবা, আমার তোমার কাজ করার দরকার নেই, তোমার তো কোনো নাম ঠিকানাই নাই। ঠিক একইভাবে আপনিও যদি একটা কোম্পানিতে জব করতে চান, সে আপনার কাছে বলবে তোমার ভোটার আইডি কার্ড দাও, তোমার এডুকেশনাল সার্টিফিকেট দাও, সেও কিন্তু আপনাকে জাস্টিফাই করে নিবে। তো আমারও কিন্তু কাজ করার আগে আমাকে জাস্টিফাই করতে হবে যে আমি যার কাজ করতে চাচ্ছি সে আসলে আদৌ কাজটা তার থ্রুতে আমি পাবো কিনা। পেমেন্ট নিয়ে আমি এখন মাথা ঘামাবো না, পেমেন্ট সে দিলেও ভালো না দিলেও ভালো। প্রথম অবস্থায় যদি আপনারা পেমেন্ট নিয়ে মাথা ঘামান, আপনি যদি ভাবেন যে আমি আসলে এখানে সময় দিব
এবং আমি কোনো টাকা কামাই করতে পারবো না, তাইলে আমার এই কাজের দরকার নাই, তাহলে আসলে এই কাজের আপনার দরকার নাই। কারণ এই অবস্থায় আপনি টাকা দিলেও ভালো, না দিলেও ভালো, আপনার যেটা দরকার আপনার কাজ পাওয়া দরকার। আপনি যখন একটা কাজ পাবেন তখন আপনি আরো একটা কাজ হয়তো পাবেন, এইভাবে আপনি কাজ পেতে পেতে একসময় আপনি অনেক কাজই পাবেন। কিন্তু প্রাইমারি অবস্থায় টাকা আসলে আমাদের কোনো ভাইটাল বিষয় না। আমরা অ্যাটলিস্ট তার কাছে বলতে পারি যে ভাই আপনি আমাকে টাকা তো দেবেনই, একবারে তো আর ফ্রি আপনি করবেন না। কারণ আপওয়ার্কের থ্রুতে যখন করবেন তখন পেমেন্ট তাকেও করতে হবে এবং সেই পেমেন্টটা আপনিও পাবেন। আপনার যেটা দরকার একটা রিভিউ দরকার, এবং এই রিভিউ গুলোই আসলে আপনার অ্যাসেট হয়ে দাঁড়াবে। তো ঠিক আছে, চলেন আমরা ওয়েব 2.0 তে আসছি এবং 92টা জব পাইছি। তো দেখেন আমি এখন দুইটা সিনারিও আপনাকে একটু বলি। এক, আমি এখানে বসছি, আমি এখানে বসে এখন বললাম যে আমি আসলে আমার একটা ব্যাচ আছে, যে ব্যাচে 41 ব্যাচ আমি শুরু করব, 6টা থেকে 7টা পর্যন্ত ক্লাস হবে। এখন ক্লাস হলে আমি কি করব, আমি 5 জনকে নিয়ে ক্লাস করব, বেস্ট 5 জন। এবং আমি ধরেন আমি খুব রিনাউন্ড একজন টিচার বা খুব ভালো একজন টিচার, আমাকে ঢাকার মোটামুটি সবাই চেনে যে আমি খুব ভালো ডিজিটাল মার্কেটিং জানি। তো আমি অ্যাকাউন্ট মানে এই পোস্টটা দিয়েছি ফেসবুকে, ধরেন ফেসবুকে পোস্টটা দিলাম, দেওয়ার পরে কি হলো, সাথে সাথে একজন স্টুডেন্ট আমাকে নক করছে যে স্যার আমি আপনার ক্লাসটা করতে চাই। আমি তার সাথে কি বলবো, আচ্ছা ঠিক আছে আপনি করতে চান, ঠিক আছে বলেন কি করবেন, বা সাথে সাথে আমি তার সম্পর্কে একটু শুনলাম যে আচ্ছা ঠিক আছে বলেন, সে আমার সাথে কিন্তু অ্যাটলিস্ট একটা কমিউনিকেট করতে পারলো। কিন্তু আমি ধরেন পোস্টটা দিলাম, পোস্টটা দেওয়ার পরে আসলে 5 মিনিটের মধ্যে আমি সেখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে আমি আসলে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আসলাম এবং দেখলাম আমার 15-20টা আসলে স্টুডেন্ট এসে আমাকে নক করছে, অ্যাপ্লিকেশন তারা পাঠাইছে। তো এই যে 15 মিনিট পর আসলাম এবং 15-20টা আসলে আমি অ্যাপ্লিকেশন পাইলাম, তখন আমি কি করব, তখন এই 15-20টাতে আমি একটা ওভারলুক দিব এবং সেখান থেকে আমি আসলে 15-20টা থেকে আসলে 10টা নিব। 10টা আমি আর একটু ডিটেলসে দেখবো এবং সেখান থেকে আমি ফিল্টার করে 5টাকে আসলে চুজ করব। তো এই হচ্ছে বিষয়, আপনার এই জবের ক্ষেত্রে বিষয়টা তাই। কেউ একজন হয়তো জব পোস্ট করছে, আপনি যদি সাথে সাথে একটা তাকে অ্যাপ্লাই করতে পারেন সেই জবে, তাইলে এটা আমি ধরে নিতে পারি যে আসলে সে আপনার অ্যাকাউন্টে একটু তখন দেখবে, কারণ সে মুহূর্তে আর কেউ নাই এবং সে ওই কাজটা করতেছে, তার কিন্তু ওই রেসটা মাথার মধ্যে তখনও আছে এবং সাথে সাথে আপনি তার জবটা করতে চাচ্ছেন। হয়তো সাইকোলজিক্যালি ভাবে সে আপনার প্রতি অ্যাট্রাক্ট ফিল করতে পারে এবং অনেক ক্ষেত্রে এই জিনিসটা করেও। তো তার জন্য আমি কি করবো, দেখেন তার জন্য এখানে বলে রাখছে যে 90 জব ফাউন্ড, এবং এইখানে দেখেন হিট করলাম, হিট করলে জি ভাইয়া বলেন, কিছু বলছেন? জি, টেস্টিমোনিয়ালটা কি? জি, টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়ালটা কি? টেস্টিমোনিয়ালটা হচ্ছে, জি, আচ্ছা, টেস্টিমোনিয়ালটা হচ্ছে আপনাকে আসলে আমরা যখন এসএসসি বা ইন্টার দিছি, আমাদের স্কুল থেকে আমাদেরকে একটা টেস্টিমোনিয়াল সার্টিফিকেট দিছে, আপনারা কি মনে করতে পারেন? প্রশংসাপত্র, যদি বাংলায় বলি, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। আপনি যে কাজ করছেন তার প্রশংসাপত্র, মানে সে বলছে যে না এই লোকটা আমার কাজ করছে, সে ভালো। সেটা আপনার যখন হচ্ছে, ভাই এটা হচ্ছে কি বলবো, আপওয়ার্কের একটা মার্কেটিং পলিসি। কারণ আপওয়ার্ক একইভাবে চাচ্ছে এখানে ফ্রিল্যান্সার আসুক এবং একইভাবে চাচ্ছে এখানে যারা ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে তারাও আসুক। ধরেন আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি একটা রেস্টুরেন্টের কাজ করছেন, রেস্টুরেন্টের যে ওনার, সে সবসময় আপনার কাছ থেকে তার যে আসলে টুকিটাকি যে কাজ লাগে, একটা মেনু, একটা লোগো, এই ধরনের কাজ কি করে আপনার থেকে করে নেয়। তো সে লোকটা আপনার থেকে করে নেয়, এখন সে তো আসলে যে মডেলে আপনারা দুজন কাজ করছেন, একটা ফ্রিল্যান্সিং মডেলে কাজ করছেন, তাহলে এই যে ফ্রিল্যান্সিং মডেলে কাজ করছেন, আপওয়ার্ক চাচ্ছে ওই লোকটাকে আপনার থ্রুতে টেনে আনতে ফ্রিল্যান্সিং এ। তো এই জন্য বলছে যে টেস্টিমোনিয়াল, তুমি টেস্টিমোনিয়াল তার থেকে নাও। আপনি কি করবেন, তাকে এই যে টেস্টিমোনিয়ালের এইখান থেকে আপনি আসলে ইনভাইট করবেন ইমেইলের থ্রুতে, এবং তার কাছে একটা লিংক চলে যাবে যে আপনার অমুক আসলে কাস্টমার, বা তাকে আপনি ওভার ফোনেও বলে দিলেন ভাই আপনার কাছে একটা লিংক যাবে, একটু আমার সম্পর্কে ভালো কিছু লিখে দিয়েন। তো সে ভালো কিছু লিখে দিলে আপনার এতে একটা বেনিফিটেড হলেন আপনি, কারণ তো আপনার একটা টেস্টিমোনিয়ালে কিছু ভালো কথা থাকলো। একইভাবে একইভাবে সে কিন্তু জানতে পারলো যে ও আপওয়ার্ক এরকম একটা মার্কেট প্লেস আছে, এরকম প্লেসে তো আমি অনেক কম খরচেই কি করতে পারি, ফ্রিল্যান্সার হায়ার করতে পারি। আপনি হয়তো তার থেকে বেশি টাকা নিচ্ছিলেন, সে আরো কম টাকাতে একজন ফ্রিল্যান্সার পেয়ে গেল। তো এতে আপনিও লাভবান হলেন, আপওয়ার্কও লাভবান হলো এবং আপনার যে ক্লায়েন্ট সেও কিন্তু লাভবান হলো। তো যাই হোক, এটা আমি কি অ্যাডিশনালি বললাম, কিন্তু টেস্টিমোনিয়ালের বিষয়টা কি ক্লিয়ার? জি, আচ্ছা ঠিক আছে, এখন যেটা বলছিলাম জি, এখানে, মোটামুটি ক্লিয়ার। কিন্তু হ্যাঁ আমি লগ ইন করার পর, হ্যাঁ জি ভাইয়া, আরেকটু কথা আছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে আপনি বললেন যে
প্রোফাইল ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আমার প্রোফাইল তো কোথাও ইনঅ্যাক্টিভ দেখতেছি না। আমি ধরেন কমপক্ষে 2 বছর ধরে লগ ইন করি না, লগ ইন ঠিক আছে? তবে একটা মেইল আসছে টেস্ট, জি, আচ্ছা টেস্টিমোনিয়াল। একটা মেইল আসলো যে রিকোয়েস্ট টেস্টিমোনিয়াল, আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আসলে এটা রিকোয়েস্ট যেহেতু 2 বছর টেস্টিমোনিয়ালের ধরে- একটা লিংক আসলো। আচ্ছা ঠিক আছে, আমি সেটাই বলছি। বেসিক্যালি অ্যাকাউন্ট আসলে ডিঅ্যাক্টিভ হয়ে যায়, বাট এখন আসলে আপনারা যারা নতুন অ্যাকাউন্ট আমরা করছি, তারা যারা অ্যাকাউন্ট করবো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। হয়তো আপনার অ্যাকাউন্টের বয়স অনেক পুরনো দেখে সামহাউ ডিঅ্যাক্টিভ হয়নি, কিন্তু আজকে যে আপনি লগ ইন করছেন এবং টেস্টিমোনিয়াল চাচ্ছে, আপনি যদি আসলে এই ধরনের অ্যাক্টিভিটির সাথে রিলেটেড না থাকেন, আপনার কিন্তু অ্যাকাউন্ট মানে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। বা না হয়ে গেলেও আপনি আসলে খুব বেশি দিন কিন্তু এটা নিয়ে সার্ভাইভ করতে পারবেন না, যদি আপনি সেই রুলস এন্ড রেগুলেশন গুলো ফলো না করেন। আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়নি, এটা হচ্ছে আপনার লাক বলতে পারেন। তার মানে যে হবে না, এটা যে আসলে ভালোই থাকবে, এটা কিন্তু না। ঠিক আছে? কারণ জি, আপওয়ার্কের যে আমার পলিসি প্রোফাইল রিসেন্টলি। আপনাকে দিতে, হ্যাঁ, আবার বলেন ভাই, আমি শুনতে পাচ্ছি না। জি, আমার প্রোফাইল লিংকটা আপনাকে দিতে চাচ্ছি। আচ্ছা হ্যাঁ, দেন যে টেস্ট এরিয়াতে দিয়ে দেন। এটা কোথা থেকে দিব? এই যে আপনি এখানেই টেক্সট করে দেন ভাইয়া। না না না, আমি লিংকটাই পাচ্ছি না, যে লিংকটা কোথা থেকে নিব? লিঙ্কটা হচ্ছে এই যে এটা আপনার লিঙ্ক। আপনি কি না মানে টেস্টিমোনিয়ালের জন্য আমাকে আমার প্রোফাইলের পাঠাবেন? লিংকটা যে আপনাকে দিব, সেই টেস্টিমোনিয়াল প্লাস আপনার আমার প্রোফাইলটা দেখতে পাঠাবো আপনাকে। এই যে দেখেন, আপনি এই যে মাই প্রোফাইল এই অপশনটা আছে না, এখানে দেখেন ভিউ প্রোফাইল, দেখছেন? আপনি যদি আমাকে এই লিংকটা দেন, তাও আমি আপনার প্রোফাইলটা দেখতে পারবো। আর এখান থেকে যদি আপনি টেস্টিমোনিয়ালে গিয়ে আপনি আমার মেইল অ্যাড্রেসটা দিয়ে দেন। আচ্ছা এখানে টেস্টিমোনিয়াল দেখাচ্ছে না, এই যে এখানে টেস্টিমোনিয়াল। এই যে এখানে আসলে এত কিছু ফিল আপ করতে হবে, ফিল আপ করে রিকোয়েস্ট করলেও আমার কাছে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা আমি দেখতেছি, আমি আপনাকে নক করব না। আচ্ছা ঠিক ওকে, আছে, আপনি, দেখেন। আমি লিংকটা আপনাকে এখানে মেসেজ দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে ভাইয়া। তো আসলে আমরা যেটা বলছিলাম, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এইখানে। তো যেটা বলছিলাম যে আমরা আসলে কি করতে হবে, আমাকে ইমিডিয়েটলি তার কাছে একটা অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আমি যেটা করব, দেখেন আমার এখানে কি বলছে 90 জবস ফাউন্ড, এবং এর পাশে একটা আইকন আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমি হিট করলাম, এটা কি বলছে, এটা আরএসএস আইকন বলছে। আমি এটাতে হিট করলাম, এবং দেখেন এখানে এরকম একটা সিনারিও আসছে, সাথে একটা কি আসছে, এরকম বক্স আসছে। তো এরকম বক্স নরমালি আসবে না, আসবে হচ্ছে এরকম। ঠিক আছে, এরকম আসবে। তো আমার আবার আমি হিট করছি, তো দেখেন আমার আবার একটা বক্স আসবে। এই বক্সটা কেন আসছে? কারণ আমি একটা এক্সটেনশন অ্যাড করে রেখেছি। সেটা কি? সেটা হচ্ছে আর এস এস ফিড রিডার এক্সটেনশন। আমি এই যে এক্সটেনশনটা অ্যাড করে রেখেছি। এই এক্সটেনশনটার কাজটা কি, আপনারা এই এক্সটেনশনটা যখন অ্যাড করবেন তখন হচ্ছে সাইন আপ করতে হবে। সাইন আপ করলে অ্যাড হয়ে যাবে, এবং আপনার এই যে এই পাশে আপনি যদি পিন করে না রাখেন, তাহলে পিন করে রাখবেন, এই পাশে এটা চলে আসবে। এটা আসলে কি করবে? এটা আপনাকে নোটিফাই করবে। এই যে আমি এখানে বলছি যে, আমি এটা কেটে দিচ্ছি, আমি আবার এখানে আসছি। আমি যে 90 জবের কথা বলছি, এটা কিসের, কোন জবের কথা বলছি? এটা ওয়েব পয়েন্ট 2 এর কথা বলছি। তাহলে ওয়েব পয়েন্ট 2 রিলেটেড যদি কোনো জব আসে, তাহলে সে আমাকে সাথে সাথে একটা নোটিফিকেশন দিবে। তো আমার তো আসলে ওয়েব পয়েন্ট 2 জবের দরকার নাই, মানে ওয়েব পয়েন্ট 2 জবের দরকার, কিন্তু এত তো ডিটেইলস আমার দরকার নাই। তাহলে এটাকে তো আসলে আমি এই বিষয়ে যদি আমাকে নোটিফাই করে, তাহলে আসলে সব নোটিফিকেশনের জন্য আমার জন্য রিলেভেন্ট তা না। আমি এটাকে আরেকটু রিলেভেন্ট করার চেষ্টা করি। কিভাবে করব? দেখেন এখানে যে ফিল্টার অপশন আছে, আমি ফিল্টার অপশনে যাব, এবং এখানে দেখেন এখানে একটা ফিল্টার করার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তো আমরা একটা একটা ক্রাইটেরিয়া নিয়ে কথা বলি। এটা জব টাইপ। তো জব টাইপ বলছে আওয়ারলি এবং ফিক্সড প্রাইস, এবং তারপর আরেকটা আছে, সেটাতে আমরা যাচ্ছি না। আমরা আওয়ারলি এবং ফিক্সড প্রাইস নিয়ে কথা বলি। আওয়ারলি কি? আওয়ারলি হচ্ছে আপনি তার সাথে একটা কন্ট্রাক্টে চলে যাবেন যে আপনি আওয়ারলি তার সাথে জব করবেন, এবং তার নির্দিষ্ট একটা সাইট থাকবে, যে সাইটে গিয়ে আপনাকে সেই কাজগুলো করতে হবে। সে হয়তো ডাটা এন্ট্রি কাজ করতে চাচ্ছে, আপনাকে তার ওয়েবসাইটে যেতে হবে, এবং সেখানে বসে আপনি তার সাথে যে আসলে কন্ট্রাক্ট হয় 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 10 ঘন্টা বসে থেকে কিন্তু কাজ করতে হবে।
এখন তার কাছেও একটা টুলস থাকবে যে সে আসলে 10 ঘন্টা আপনাকে মনিটর করবে একটা টুলস এর মাধ্যমে। সে তো আর নিজে বসে থেকে আপনি দেখবেন আপনি 10 ঘন্টা কাজ করছেন কিনা, তাহলে তো সেই সময়টা সে নিজেই কাজ করতে পারে। তো তার কোনো একটা সফটওয়্যার বা টুলস সে আসলে ইনস্টল করে রাখবে যেটা আসলে আপনাকে মনিটর করবে। এদিকে আপনিও কিন্তু এখান থেকে এই ধরনের আসলে কোনো টুলস ইউজ করতে পারেন যেটা কি করবে, যেটা আসলে এখান থেকে তাকে বোঝানোর চেষ্টা করবে যে আপনি আসলে পিসিতে বসেই কাজ করছেন, কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু পিসিতে বসে কাজ করছেন না। তো তারটা ঠিক আছে, তার এন্ড থেকে যেটা করছে আপনাকে ট্র্যাক করার জন্য আসলে সফটওয়্যার ইউজ করছে, সেটা তো লিগ্যাল, সেটা সে করবেই। কিন্তু আপনি কিন্তু আসলে যে প্র্যাকটিসটা করছেন এটা ভালো প্র্যাকটিস করছেন না। তো আপনি যদি এই ধরনের কাজ করেন এটা কিন্তু আসলে আপওয়ার্ক বা আপনার যে হচ্ছে ক্লায়েন্ট যদি আইডেন্টিফাই করতে পারে তাহলে আপনার জন্য খারাপ, আপনার অ্যাকাউন্টে ব্যান্ড হয়ে যাবে। আর যেটা মেইন কথা সেটা হচ্ছে প্রাইমারি লেভেলে আমরা আসলে এই ধরনের প্র্যাকটিসে যাব না, আমরা আওয়ারলি কোনো কাজে বিট করব না, আমরা ফিক্সড প্রাইসের কাজে বিট করব। এখন ফিক্সড প্রাইসের কাজটা কিরকম? ফিক্সড প্রাইসের কাজ হচ্ছে আসলে প্রজেক্ট বেসড কাজ, যে আপনাকে সে আসলে কাজটা বলে দিবে যে তুমি আমি এই কাজটা তোমার থেকে চাচ্ছি, আপনি সেই কাজটা করবেন এবং তাকে সাবমিট করবেন, এবং সাবমিট করলেন মানে কাজ হয়ে গেল। সেটা আপনি 5 মিনিটে করেন বা 5 দিনে করেন, সেটা আসলে তারও বিষয় না, আপনারও বিষয় না, আপনি সে কাজটা বুঝে পাইলেই হয়ে গেল। তো আমরা প্রাইমারি লেভেল আসলে ফিক্সড প্রাইসের যে জবগুলো সেই জবগুলো নিয়ে কাজ করব। এখন এক্সপিরিয়েন্স লেভেলের কথা কি বলছে? এটা এক্সপিরিয়েন্স লেভেলের কথা হচ্ছে আহ, খুবই সহজ বিষয়, আমি এন্ট্রি লেভেলের কাজগুলোই নিব। এবং তারপরে কি ক্লায়েন্ট হিস্টোরির কথা বলছে, এখানে বলছে নো হায়ার্স, তারপরে হচ্ছে কেউ একজন এসছে, তাসলিমা আপু আসছে। আচ্ছা, চলেন আমরা যে বিষয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখান থেকে যে এনি ক্লায়েন্ট হিস্টোরি। এখন ক্লায়েন্ট হিস্টোরি ব্যাপারটা কি, যে আপনার যে ক্লায়েন্ট সে আসলে কতজনকে হায়ার করছে। প্রত্যেকটা ক্লায়েন্টে যখন আমরা দেখব তখন আমরা তাদেরকে দেখব যে তার প্রিভিয়াস যে হিস্টোরি সেখান থেকে সে কতজন ক্লায়েন্টকে হায়ার করছে। এখানে বলছে নো হায়ার্স, মানে এখন পর্যন্ত সে আসলে কাউকে হায়ার করেনি। এখানে বলছে 1 জন থেকে 10 জন, 1 জন থেকে 9 জন, এবং এখানে বলছে 10 জনের বেশি। তো আসলে এই ফ্যাক্টরটা কিভাবে আমার সাথে রিলেটেড সেটা বোঝার চেষ্টা করেন। ধরেন আপনি পার্টিকুলারলি একটা দোকান থেকে কিছু কেনেন, তো আপনি কি করবেন? আপনি যে দোকান থেকে পার্টিকুলারলি জিনিস কিনেন, আপনার প্রয়োজন লাগলে আপনি সেই দোকানেই যাবেন বারবার। তার পাশে হয়তো নতুন একটা দোকান দিছে, আপনি নতুন দোকানে কখন যাবেন? হয়তো আপনার মনে হতে পারে যে না, এই দোকানে আসলে আমাকে ভালো সার্ভিস দিচ্ছে না, আমি দোকান চেঞ্জ করা দরকার। সেক্ষেত্রে বা কোনো একটা প্রোডাক্ট সে আপনার থেকে কম দামে হয়তো দিচ্ছে, সেক্ষেত্রে আপনি যাইতে পারেন। তো এই কিছু জিনিসগুলো কিন্তু আসলে ম্যাটার করে। তো আপনার দোকানদারের সাথে যদি আপনার খুব বেশি ভালো সম্পর্ক হয়, তাহলে 2-1 টাকা বেশি হলেও আপনি তার কাছ থেকে প্রোডাক্ট কিনতে চাইবেন। তো এখানে ক্লায়েন্ট হিস্টরি ব্যাপারটাও সেরকম। আসলে আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি বা আমি প্রজেক্ট পাবলিশ করি, আমার কিছু ক্লায়েন্ট ফ্রিল্যান্সার আছে যারা আমার কাজগুলো আসলে সবসময় করে। তো আমি তখন কোন একটা জব পোস্ট করলে কিন্তু সে যদি অ্যাপ্লাই করে তাহলে আমি তাকে কিন্তু বেশি প্রায়োরিটি দিব। তাহলে তাকে যখন আমি বেশি প্রায়োরিটি দিব তখন তাহলে কি হবে, তাহলে আপনার কম্পিটিশনটা অনেক হাই হয়ে যাচ্ছে, আপনার সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাচ্ছে। তো আমরা এটা একদম নো হায়ার যদি আমি দেই, যে আসলে সে এখন পর্যন্ত কাউকে হায়ার করে নাই, এরকমটা দিয়ে দেখতে পারি। যেহেতু আমি প্রাইমারি লেভেলে আছি, সেও প্রাইমারি লেভেলে আছে, আমি তার সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারি। আমি যদি আরেকটু রিস্ক নিতে চাই তাহলে কিন্তু আমি 1 to 9 এই হায়ারসেও যেতে পারি। তারপরে কি, তারপরে বলছে নাম্বার অফ প্রপোজাল, আসলে সে কতটা বিট পর্যন্ত মানে একসেপ্ট করবে। সেটা হতে পারে 5, হতে পারে 5 থেকে 10। আসলে বিট বেশি হলেও কিন্তু আপনার কম্পিটিশন বেড়ে যায়। তো সেক্ষেত্রে আপনি এটা হচ্ছে 10 পর্যন্ত আপনি রাখতে পারেন, আপনি 10 জনের সাথে বিট করতে পারেন। এবং বাজেটের কথা বলছি, এটা অবশ্যই 100-র কম। এবং এখানে আর কিছু নেই। তখন আমরা এখন কি করবো দেখেন, আমাদের ফিল্টার করার পরে মাত্র কিন্তু 2টা জব আছে। এই জিনিসটাকে আমি প্রথমে যেটা করবো সেটা আরএসএস এ দিয়ে রাখবো। তাহলে দেখেন কি হবে, আমি আরএসএস এ দিয়ে রাখছি। তাহলে কি হবে, এই যে ক্রাইটেরিয়া গুলোর কথা আমি বলছি, এই সবগুলো ক্রাইটেরিয়া মিস করে আমাকে নিচে যে 2টা জবের কথা বলছে, এই জবের কথা বেসিক্যালি কি বলছে, বলছে সেটা অবশ্যই ফিক্সড প্রাইস একটা জব, সেটা আসলে এক্সপিরিয়েন্স লেভেলেই, মানে আমার প্রত্যেকটা ক্রাইটেরিয়াই কিন্তু সে ম্যাচ করছে দেখেই কিন্তু এখানে 2টা জব আসছে। তাহলে আমি আরএসএস ফিড দিয়ে যখন রাখবো, তখন এই ধরনের আসলে আরো যে জবগুলো আপলোড হবে, আপলোড হওয়ার পর যদি সেই জবটা আসলে এই ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করে, তার সাথে সাথে কিন্তু আমার কাছে নোটিফিকেশন চলে আসবে যে এরকম একটা জব পাবলিশড হয়েছে এই মুহূর্তে। আমিও কি করব, সাথে সাথেই সেই জবটা নিয়ে কাজ করতে পারবো। তার সাথে আমার পক্ষে সারাদিন
আপওয়ার্কে বসে থাকা সম্ভব নয় যে নতুন কোন জব আসলো কিনা। তো এইভাবে করে কিন্তু আমি সাথে সাথে সেটাকে ট্র্যাক করতে পারছি। তো এই একটা বিষয়। তারপর দেখেন এই যে 2টা জব আসছে। এখন আমি আসলে বুঝে গেছি যে জবটা কিভাবে আমি ফাইন্ড আউট করব। এখন আমার কি বুঝতে হবে, আসলে আমার বুঝতে হবে আমার ক্লায়েন্ট সম্পর্কে আমার অনেক কিছু জানতে হবে। এখানে আসলে ক্লায়েন্ট বলছে কি, একটা পোস্ট আসছে যেটা হচ্ছে ওয়েব 2.0 লিংক বিল্ডিং মাস্ট নো ফ্লুয়েন্ট ইংলিশ, এবং তার ফিক্সড প্রাইস কত, সেটা হচ্ছে ফিক্সড প্রাইস এন্ট্রি লেভেল, এস্টিমেটেড বাজেটের কথা বলছে $50, এবং পোস্টেড 14 আওয়ার্স এগো। চলেন এই জবটা সম্পর্কে আমি একটু ডিটেইলস দেখার চেষ্টা করি। এখানে যেটা আছে সেটা হচ্ছে জব ডেসক্রিপশন। এই ধরনের যে জবগুলো আছে এই জবগুলো কিন্তু আপনারা সব সময় করবেন। এবং এটা কি, এটা হচ্ছে ওয়েব 2.0 ক্রিয়েটর। আমি আপনাদেরকে পড়িয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা ওয়েব 2.0 নিয়ে কাজ করেছি। এটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশনের একটা বিষয়। আমরা যে হচ্ছে ব্লগার বা ওয়ার্ডপ্রেসে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এটাও কিন্তু হচ্ছে ওয়েব 2.0 এর একটা কাজ। দেখেন আমি এখানে গেলে হয়তো এরকম একটা কিছু পেয়ে যাবে, এখানে ওর কাজের কিছু লিংক দিয়েছে, বলছে হিয়ার আর সার্চ স্যাম্পল সাইটস ফর ইওর রেফারেন্স টু গিভ ইউ অ্যান আইডিয়া অফ দ্য কোয়ালিটি অফ ওয়ার্ক আই এম লুকিং ফর। দেখেন এটা হচ্ছে ব্লগ পোস্টের একটা আহ, কিন্তু ব্লগ, ঠিক আছে। এই যে দেখেন এখানে ব্লগ পোস্ট লেখাও দেখা যাচ্ছে, এই যে দেখেন, বা এই যে দেখেন ব্লগ পোস্ট লেখা আছে, বা এখানে দেখেন এখানে ব্লগ পোস্টের কিন্তু আইকন আপনি দেখতে পাচ্ছেন। তো এই ধরনের কাজ কিন্তু আপনি করতে পারবেন, এবং এর থেকে বেটার কিছু করতে পারবেন। আপনাকে এরকম একটা ব্লগ ক্রিয়েট করতে হবে। তার জন্য কি করতে হবে, আপনাকে একটা আলাদা জিমেইল ক্রিয়েট করতে হবে। জিমেইল ক্রিয়েট করে আপনাকে একটা এরকম ব্লগ ক্রিয়েট করতে হবে, এবং তাকে এই সমস্ত ডাটা দিতে হবে। এখন আপনাকে কি বলছে, এখানে আসলে লিংক বিল্ডিং এর কাজ। এই কাজটা তো মূলত হচ্ছে লিংক বিল্ডিং এর কাজ, ওয়েব 2.0। তো আপনি যদি সব ব্লগ ক্রিয়েট করেন তাহলে তো হবে না। এখানে দেখেন আরো অনেক ধরনের কিছু আছে। এটা হচ্ছে কোন একটা সাইট, ডিরেক্টরি সাবমিশন সাইট হতে পারে, বিজনেস ইনলিস্টিং সাইট হতে পারে। এই সাইটে গিয়ে কি করতে হবে, আপনাকে এই যে ডাটা দিবে সেই ডাটাগুলো ফিল আপ করতে হবে, এবং এখানে সে বলে দিচ্ছে সে কি কি দিবে। দেখছেন বলতেছে, দিস ইজ অ্যান অনগোয়িং ফুল টাইম অ্যাসাইনমেন্ট, আই নিড সাম টু ক্রিয়েট ওয়েব 2.0 সাইটস, আই নিড দিস বিল 5 days per week উইথ লিঙ্কস টু মাই সাইট। এটা বলছে আই নিড দিস বিল 5 days per week উইথ লিঙ্কস টু মাই সাইট। এটা 5 দিন আপনাকে কাজ করতে হবে। তার মানে অবশ্যই দেখেন এটা কোথাও না কোথাও লেখা আছে এটা একটা অনগোয়িং প্রজেক্ট। আচ্ছা যাই হোক, তারপর আরো সে কিছু বলছে যে সে আপনাকে আসলে কি দিবে কি দিবে না এই ডিটেলস থাকবে, এগুলো আপনারা করবেন। তারপরে হচ্ছে এখানে ফিক্সড প্রাইসের কথা বলছে, এখানে এন্ট্রি লেভেল বলছে আই এম লুকিং ফর ফ্রিল্যান্সার উইথ দ্য লোয়েস্ট রেট। তাহলে যারা আসলে এই ধরনের ক্লায়েন্ট, আমাদের মতো যারা ক্লায়েন্ট যারা আসলে বিগিনার, এদেরকে নিয়ে মানুষ কেন কাজ করতে চায়, কারণ আমাদের থেকে আসলে খুব কম টাকাতে আসলে কাজ উঠিয়ে নেওয়া সম্ভব। যারা আসলে এরকম একটু চিপে কাজ করতে চায় তারা কিন্তু আসলে বিগিনার লেভেল লোকজনদেরকেও খুঁজে। এই যে দেখেন এখানে প্রজেক্ট টাইপ বলছে অনগোয়িং প্রজেক্ট। এখন এইখানে আসলে এখানে প্রজেক্ট কোয়ালিফিকেশন আপনি দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু ধরেন আপনি আসলে কি করছেন, আপনি কিন্তু আপনার যে জবটা আপনি দেখছেন, আমরা এখন কি করব, আমরা এই যে জব যে পোস্ট করছে তাকে আসলে বিভিন্ন প্যারামিটার দিয়ে কিন্তু আমরা জাস্টিফাই করব যে পার্টিকুলার এই লোকের জবে বা এই ক্লায়েন্টের জবে আমি হিট করব কিনা, আমি বিট করব কিনা। তো তারও কিছু আসলে প্যারামিটার থাকে, সে আসলে আপনার প্রোফাইলটা পরে দেখবে, আগেই সে কিছু প্যারামিটার এখানে দিয়ে রাখবে যাতে আপনি আসলে প্রথমেই ফিল্টার হয়ে বাদ পড়ে যান। কারণ একটা আমি জব পোস্ট করছি, সেখানে 100 জন যদি অ্যাপ্লাই করে, আমার দেখাটা কি ক্লান্তি হয়ে যাবে না, আমার তো বিরক্ত লাগবে যে আমি এখন আমার সময় নাই দেখে আমি ফ্রিল্যান্সার হায়ার করছি, আবার এখানে 100 জনকে আমি দেখবো। তো সে কিছু প্যারামিটার সেট করে দিবে এখানে। পার্টিকুলার এই ক্লায়েন্ট কোনো হয়তো প্যারামিটার সেট করেনি, সে শুধু একটা প্যারামিটার সেট করছে যে ইংলিশ লেভেল, এবং সেটা বলছে ফ্লুয়েন্ট চাইছে, সে হয়তো তার কমিউনিকেশনের জন্য এটা ভালো হবে। তো দেখেন এখানে কি বলছে, এটা সে ফ্লুয়েন্ট চাইছে, এবং এটা আসলে লাল দিয়ে আছে, আমি আসলে ফ্লুয়েন্ট রাখি নাই, আমি ইন্টারমিডিয়েট লেভেলে রাখছি। এবং এখানে অ্যাক্টিভ অন দিস জব, অ্যাক্টিভিটি অন দিস জবের কথা বলছে, এখানে প্রপোজালের কথা বলছে 5 থেকে 10। এটা আসলে কতজন বিট করছে এটা আসলে দেখার কোনো ওয়ে আমার নাই। কিন্তু এখানে ইন্টারভিউ, সে একজনের ইন্টারভিউ নেয়নি, কাউকে আসলে ইনভাইট সেন্ডও করেনি, এবং কেউ আসলে তার সাথে আসলে যেহেতু ইনভাইট সে সেন্ডই করে নাই, তাহলে আনঅ্যান্সার্ড ইন্টারভিউ থাকার কথা না। তো তার মানে কি, তার মানে এখন আমার স্কোপ আছে, যেহেতু সে কারো ইন্টারভিউ নেয় নাই,
কাউকে ইনভাইট সেন্ডও করে নাই, তার মানে শেয়ার অ্যাকাউন্টটা খুলে রাখে নাই। 14 ঘন্টা আগে সে পোস্ট করছে, তারপর 14 ঘন্টার মধ্যে হয়তো শেয়ার এই যে ফ্রিল্যান্সিং এর এই সাইটে আসে না, হতে পারে সে ব্যস্ত আছে, পরে আসবে, যেটাই হোক। আমি দেখবো আমার ক্লায়েন্ট সম্পর্কে আমি বিভিন্ন কিছু দেখবো। দেখেন এখানে বলছে পেমেন্ট মেথড ভেরিফাইড, ঠিক আছে, এটা আসলে খুব ভাইটাল ফ্যাক্টর না, আমার রিভিউটা আমার জন্য খুব ভাইটাল একটা ফ্যাক্টর। এখানে সে আসলে 5টা রিভিউ পাইছে এবং একটা হচ্ছে 5 স্টার পাইছে, এবং সেটা একজনই দিয়েছে, একটা রিভিউ। তো রিভিউ যত বেশি আমি বুঝবো আমার ক্লায়েন্ট তত ভালো, ঠিক আছে। এবং ইউনাইটেড স্টেট, এটা তার লোকেশন, এটাও খুব একটা ভাইটাল ফ্যাক্টর না। এবং এখানে বলছে 5 জব পোস্টেড এবং 40% হায়ার রেট। এটা আসলে কি ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে? বলছে যে 5টা জব সে পোস্ট করেছে বিগত দিনগুলোতে এবং 40% তার হায়ার রেট, মানে সে যদি আসলে 100টা জব পোস্ট করে থাকতো, তার মানে 40টা জবে সে আসলে এমপ্লয়ি হায়ার করছে, আর যে বাদ বাকি 60টা জব, এইটা সে শুধু মানে প্রজেক্ট পাবলিশ করছে, কিন্তু এখান থেকে সে আসলে কাউকে হায়ার করে নাই। কোন এক কারণে সে প্রজেক্টটা আবার বন্ধ করে দিয়েছে। তো এরকম যদি আপনার ক্ষেত্রে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার কানেক্ট ফিরে পাবেন। তো এখানে সেটাই বলছে, তার মানে আমি আসলে এই প্রজেক্টে হায়ার যদি অ্যাপ্লাই করি, তাহলে সে আমাকে নিতেও পারে বা নাও নিতে পারে, আবার প্রজেক্টটা বন্ধও হয়ে যেতে পারে। এবং টোটাল সে কত খরচ করছে এটাও কিন্তু একটা বিষয়, টোটাল সে 3 স্পেন্ড খরচ করছে। তো এবং সে কি করছে, সে 3জনকে হায়ার করছে এবং একজন এখন অ্যাক্টিভ আছে, সে আসলে রিসেন্টলি কিন্তু জয়েন করছে। দেখেন 13 জুলাই 2020, এবং এখন পর্যন্ত সে মাত্র এই যে $10 স্পেন্ড করছে। তার মানে এর অ্যাকাউন্টে আমি কাজ নাও করতে পারি, তো আমার যদি একটা রিভিউ দরকার হয় তাহলে আমি কাজ করতেও পারি। বাট যারা আসলে আরেকটু সফিস্টিকেটেড কাজ চায় বা যারা আসলে টাকা নিয়ে চিন্তা করে, তারা কিন্তু এই ধরনের কোনো কাজ করবে না। যে এখন বর্তমান মাত্র $10 স্পেন্ড করছে, সে আসলে জুন জুলাই, জুলাইয়ের 13, আজকে হচ্ছে জুলাইয়ের 18 তারিখ, 5 দিন আগে করছে। হ্যাঁ, করতেই পারেন, সে একদম নতুন। তো এটা বিষয় গেল, এই ধরনের আসলে বিষয়গুলো আপনারা দেখবেন। আরেকটা জিনিস যেটা আছে, সেটা হচ্ছে এই যে ধরেন ইনি ভদ্রলোক, আমরা আরো একটা প্রোফাইল দেখার চেষ্টা করি তাহলে বুঝবো। ঠিক আছে, এখানে আরেকটা কি কথা বলছে, এখানে মাস্ট নো ফ্লুয়েন্ট ইংলিশ, মাস্ট নো ফ্লুয়েন্ট, একই হয়তো পোস্ট। আচ্ছা চলেন আমরা আমাদের প্রোফাইলে যে কোনো একটা প্রজেক্ট দিই। আচ্ছা এইটাতে যাই। দেখেন এখানে কিন্তু প্রজেক্টের ডেসক্রিপশন সে দিয়ে দিছে যে সে আসলে কি কাজ করতে চাচ্ছে, এবং এইটা দেখেন এর হচ্ছে 7টা রিভিউ আছে, যেটা প্রত্যেকটাই 5, তুলনামূলক আগেরটার থেকে ভালো। এবং এর হচ্ছে 26টা জব সে পোস্ট করছে এবং 62.2% হায়ার রেট, টু ওপেন জব, দুইটা এখনো জব ওপেন আছে তার। এবং সে কিন্তু প্রায় $10,000 মতো, $10,000 মতো সে এখন পর্যন্ত স্পেন্ড করে ফেলছে, 16জনকে হায়ার করছে, 3জন অ্যাক্টিভ। তো এই ক্লায়েন্ট ভালো, এবং আমি প্রাইমারি অবস্থায় কিন্তু আমার জন্য ভালো না, কারণ 16জনকে সে হায়ার করছে, হয়তো এই কাজগুলো এই 16জনের মধ্যে থেকে কেউ বিট করতে পারে। এবং দেখেন তার হচ্ছে অ্যাভারেজ আওয়ারলি রেট দিয়ে দিয়েছে। মানে এই প্যারামিটার গুলো দেখে আপনি আসলে কি করবেন, আপনার ক্লায়েন্ট সম্পর্কে একটা ধারণা আপনি গ্যাদার করবেন, যে তার সাথে কাজ করবেন কিনা, সে আসলে ভালো লোক কিনা বা ভালো ক্লায়েন্ট কিনা, এই জিনিসগুলো আপনি সেখান থেকে আসলে দেখার চেষ্টা করবেন। আচ্ছা আমরা কোথায় ছিলাম, আমরা এখানে ছিলাম। তো এবং দেখেন আরো নিচে আমি যাচ্ছি, এবং এখানে ফিক্সড প্রাইস $85 কাজ, ইন্টারমিডিয়েট লেভেলের কথা বলছে, এবং এখানে প্রজেক্ট টাইপ বলছে ওয়ান টাইম প্রজেক্ট, এখানে আরো কিছু বিষয় দিয়ে দেওয়া আছে। এবং দেখেন স্কিলস এন্ড এক্সপার্টাইজ, সে আসলে এত সময় মানে ইউটিলাইজ করছে আপনাকে, আপনার জন্য, যে সে এতগুলো আসলে স্কিলস চাইছে, তার এতগুলো স্কিলস দরকার। এবং দেখেন এখানে একটা প্যারামিটার সেট করে সে দিয়েছে, যে আসলে প্রিফারেড কোয়ালিফিকেশনের কথা সে বলছে, এবং দেখেন সবগুলোই লাল। আসলে এগুলো তো অনেক হাই রেঞ্জের কাজ, এগুলো তো আমি পাবো না, তো এই জন্য প্রত্যেকটাই লাল হয়ে আছে আমার। তো এই জিনিসগুলো আপনি দেখবেন। আরেকটা দেখবেন, আরেকটা হচ্ছে আপনার যে ক্লায়েন্ট, তার যে আসলে প্রিভিয়াস যে হিস্টোরি, এটা কি হিস্টোরি, তার যে 14জন ক্লায়েন্ট কাজ করেছে বা 14জন ফ্রিল্যান্সারকে নিয়ে কাজ করছে, এদেরকে একটু 2-4 জনকে বা 5-10 জনকে, সময় হলে 14জনকে আপনি দেখার চেষ্টা করবেন। এটা থেকে একটা জিনিস আপনার ধারণা পাবেন, যে তার যে আসলে
ফ্রিল্যান্সিং হায়ারিং যে আসলে প্যাটার্ন, আর প্যাটার্নটা আপনি বোঝার চেষ্টা করতে পারবেন। সে হয়তো এমনও হতে পারে যে সে বাংলাদেশি কাউকে নিয়ে কাজই করে না, বা পার্টিকুলার কোনো একটা দেশের লোককে, তার যে আসলে কান্ট্রি, সে কান্ট্রির লোকজনদেরকে নিয়েই সে শুধু কাজ করে, সে আসলে বাইরের কোনো কান্ট্রির লোকজনকে কাজ দেয় না। এরকম অনেক সিনারিও কিন্তু হতে পারে। সেই জিনিসগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন যে তার যে ফ্রিল্যান্সিং সে যে হায়ার করে, যে প্যাটার্নটা সে ফলো করে, তার মাইন্ডটা রিড করার আপনি চেষ্টা করবেন। বা সে আসলে কি দেখে, হয়তো যারা হচ্ছে সবাই 10টা করে রিভিউ পাইছে, এরকম আসলে আছে কিনা, মানে কি আছে, আপনি আসলে এই জিনিসগুলো জাজ করার চেষ্টা করবেন। কোনো একটা হয়তো প্যাটার্ন আপনি নোটিস করলেও করতে পারেন যে সে এই ধরনের একটা প্যাটার্ন ফলো করছে, যাদের যাদের ইনকাম এখন পর্যন্ত হয়তো 1000-এর বেশি, তাদেরকেই শুধুমাত্র কাজ দিছে। কারণ আপনি দেখলেন 1000-এর নিচে কেউ নাই, তাহলে সেখানে আসলে আপনার বিট করাটা ঠিক হবে না যদি আপনার 1000-এর নিচে থাকে। তো চলেন এখন এখানে আমি সবকিছু জাজ করার পরে আমি কি করব, আমি একটা প্রপোজাল সাবমিট করব। তো আমি সাবমিট প্রপোজাল করলাম। এই যে এখানে আমাকে একটা বিষয় বলে দিচ্ছে যে ইউ ডু নট মিট অল দ্য ক্লায়েন্টস প্রেফারেড কোয়ালিফিকেশন, ফ্লুয়েন্ট অ্যাট লিস্ট, এত আর্নিংস এর কথা বলছে, অ্যাট লিস্ট 10,000 হতে হবে আমাকে আর্নিং, তাহলে সে আমাকে কাজটা দেবে, এবং ইংলিশ লেভেল ফ্লুয়েন্ট হতে হবে। আচ্ছা যাই হোক, আমরা এটাতে অ্যাপ্লাই করব না। তো এখানে দেখেন প্রপোজাল সেটিংস এর কথা বলছে, আমার আসলে তিনটা অ্যাকাউন্টের আমি কথা বলছি, একটা জেনারেল, একটা হচ্ছে, আর দুইটা হচ্ছে স্পেশালাইজড। তো এই দুইটার আমি কোনটা ইউজ করব সেটা আসলে আমাকে প্রথমে বুঝতে হবে, যে আমি জেনারেল প্রোফাইলে যাব, ক্রিয়েটিভ রাইটিং এ যাব, না ডিজিটাল মার্কেটিং এ যাব। তো এটা আসলে কিসের কাজ, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ। তো আমি সেটা সিলেক্ট করলাম, জব ডিসক্রিপশন দিয়েছি, স্কিল এন্ড এক্সপার্টাইজ চেয়েছে, কতগুলো চেয়েছে দেখছেন। তো এখান থেকে আমি এখন কি করব, এখান থেকে টার্মস এর কথা বলছে যে হাউ ডু ইউ ওয়ান্ট টু বি পেইড, আসলে আমি কিভাবে পেইডটা, আমি টাকাটা চাই। এখানে বলছে বাই মাইলস্টোন এবং বাই প্রজেক্ট। বাই মাইলস্টোন মানে কি, বাই মাইলস্টোন মানে বলছে আমি আমার কাজটাকে ছোট ছোট কয়েকটা ইয়েতে ভাগ করে নেব, এবং সে আসলে আমাকে মানে পুরো টাকাটা একবারে না, ভেঙে ভেঙে পে করবে। এই যে $25, সে হয়তো প্রথমে আমাকে $20 দিবে, তারপরে হয়তো $5 দিবে, তারপরে হয়তো $10 দিবে, এভাবে আমাকে পে করবে। আর বাই প্রজেক্ট হতে হচ্ছে কি, যে সে আমাকে, আমি একটা বিট করব তার জন্য, এবং সেই বিট থেকে সে আমাকে একবারে পুরো টাকাটা দিয়ে দিবে। আমার কাজটা হয়ে যাওয়ার পর, আমি যখন পুরো কাজটা থেকে সাবমিট করবো, তখন সে আমাকে এই $25 দিবে, তার আগে আমাকে দেবে না। তো এত ছোট কাজের জন্য আসলে বাই প্রজেক্টে কাজ করা হয়, বা আপনি চাইলে বাই মাইলস্টোনে কাজ করতে পারেন, যে আসলে এইটা ডিসক্রিপশন দিলেন এবং অ্যাড মাইলস্টোন সেট করবেন। তো যাই হোক, এগুলো আরো বড় বড় কাজ, যেগুলো আসলে $500-600 বা $1000 কাজ, সেগুলোতে আসলে এরকম করে কাজ করে। বাট আপনি $100-200 কাজও বাই প্রজেক্ট কাজ পাবেন। তো আমিও এটা বাই প্রজেক্টে রাখছি। এবং তারপরে কি বলছে, তারপরে বলছে এটা আসলে কিরকম সময় নিবে, আর সেটাও আমি বলে দিলাম, এটা আসলে আমার লেস দেন 1 মান্থ। কারণ $85 কাজ, 100 নিচে যে কাজগুলো, এগুলো আসলে 1 মাসের বেশি সময় নিয়ে করা উচিত না। এখন এখানে যে বক্স গুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আপনার যে হায়ারিং অথরিটি, সেই কোশ্চেন গুলো সেট করে দিয়েছে। কভার লেটারটা এটা হচ্ছে আপওয়ার্কের একটা বিল্ট ইন সেট করা, প্রত্যেকটাতে এটা একটা কমন ফ্যাক্টর, এটা থাকবে আপওয়ার্কের। আর তার যদি আসলে কোনো কোশ্চেন থাকে, তাহলে সেটা এখানে থাকবে, এটা হচ্ছে আপনার যে হায়ারিং অথরিটি, সে সেট করে দিছে এই ধরনের কোশ্চেন, আপনি এখান থেকে এটাকে ফিল করবেন। তো এটা আসলে ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে আপনার অথরিটির উপরে, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এটা হয়তো এই জবে আছে, অন্য জবে না থাকতে পারে, আরেক জবে কোশ্চেন আরেক রকম হতে পারে। আমাদের কথা হচ্ছে কভার লেটার নিয়ে। তো দেখেন এখানে আসলে কিছু টিপস বা ট্রিক্স যেটাই বলেন, আমি আপনাদেরকে আসলে কিছু আইডিয়া সাজেস্ট করব। সে আইডিয়াটা কি, প্রথম কথা হচ্ছে, আমি আমার প্রিভিয়াস ক্লাসে একটা কথা বলেছি, একটা এক্সাম্পল, যে ধরেন আহ, আমি যখন হচ্ছে আহ, আরো কিছু আগে, আমি কিছুদিন আসলে বিসিএস এর জন্য ট্রাই করেছিলাম, বা আমার আসলে যে সার্কেল বা যে এনভায়রনমেন্টে ছিলাম, আমার ফ্রেন্ডরা বিসিএস টিসিএস এর জন্য ট্রাই করছিল, আমিও কিছুদিন করেছিলাম। তো সেখানে একটা কোশ্চেন প্যাটার্ন ছিল এরকম, এটা হচ্ছে যে আইকিউ রিলেটেড টাইপের একটা কোশ্চেন, যে এবং বিসিএস এ এই কোশ্চেনটা আসছিল। কোশ্চেনটা কি, যে ধরেন আপনি একটা পার্টিতে গিয়েছেন, তো পার্টিতে যাওয়ার পরে আপনার হয়তো প্যান্ট বা শার্ট ছিঁড়ে গেছে, কোন একটা এরকম একটা সিনারিও ঘটছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি সেই পার্টি থেকে ডিরেক্টলি বাসায় চলে আসবেন কাউকে কিছু না বলে, বা আপনি নিজেকে সবসময় লুকায় রাখবেন, বা
আপনি কাউকে যে বলবেন যে আমার এরকম হয়েছে, বা আপনি কি করবেন আসলে এটা জানতে চাচ্ছে। তো এই ক্ষেত্রে ধরেন আপনি যদি আসলে জিনিসটা লুকাতে চান বা যদি কাউকে কিছু না বলে চলে আসেন, তাহলে এটা একটা অভদ্রতা হবে যে আপনি কাউকে কিছু বলে চলে আসলেন, না বলে চলে আসেন। আপনি যদি লুকাতে চান তাহলে হয়তো মানুষ কি করবে, মানুষ যখন সেটাকে ডিসকভার করতে পারবে তখন হয়তো কেউ হাসাহাসি করবে বা কেউ হয়তো এমন রিয়াক্ট করবে যেটা আপনার জন্য ইম্বারেসিং। আপনি আসলে আগে থেকে একটা ইম্বারেসিং সিচুয়েশনে পড়ছেন এবং মানুষ হয়তো এটার একটা রিয়াক্ট করতে পারে। তার থেকে বেটার এটাই হয় যে আপনি নিজে যেই তাকে বললেন যে ভাই আমার তো আসলে প্যান্টটা ছিঁড়ে গেল, এখন আমি কি করব, সেও তখন একটা রেসপন্সিবিলিটি নিয়ে একটা রেসপন্সিবল উত্তর দিবে, ভাই আপনার প্যান্টটা ছিঁড়ে গেছে, তাহলে আপনি আসলে এখান থেকে এখন বাসায় যে চেঞ্জ করে আসতে পারেন বা এই ধরনের একটা কিছু। তো এটা আসলে বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার যে ল্যাকিং সেটা আপনি নিজেই বলেন। ঠিক আছে? তো আমার আসলে বিবিএ তে খুব মানে সিজিপে খারাপ ছিল, খুবই খারাপ সিজিপে। আমি আসলে এখন কি করবো, আমাকে ইন্টারভিউ থেকে ডাকলেই আমাকে, আমি জানি দুই একটা দেওয়ার পর আমি বুঝে গেছি, যখন গ্রাজুয়েশন লেভেল 2015 দিকের কথা, আমাকে আসলে ওই জিনিসটা বলতো আপনার সিজিপি তো এত খারাপ, আপনি আসলে কি করছেন আপনার ভার্সিটি লাইফে। তো আসলে ইন্টারভিউয়ার সে কথা বলার আগে আমি বলতাম যে স্যার আমার তো আসলে সিজিপি খুব খারাপ, এর জন্য আসলে অনেকেই আসলে আমাকে মনে করে আমি ভালো স্টুডেন্ট না, আমি আসলে ফাঁকিবাজি করছি, কিন্তু আসলে আমি স্যার পড়াশোনা করছি হ্যান ত্যান। তো এই জন্য স্যার আমাকে আর ওই বিষয়ে কোনো কথাই বলতো না, তিনি আসলে অন্য দিকে চলে যাইতো, যে আসলে আমি যে বললাম আমি ভালো স্টুডেন্ট সেটা জাজ করার চেষ্টা করতো। তো এখানে আপনি সেই কাজটা করবেন, আপনি যে বিগিনার এটা আপনি তার কভার লেটার আগে বলেন যে আমি আসলে এই মার্কেটে নতুন, কিন্তু তারপরেও আমার স্কিলের ব্যাপারে আমি কিন্তু খুব এক্সপার্ট, এই কাজটা আমি আপওয়ার্কে হয়তো প্রথম করছি, কিন্তু আপওয়ার্কের বাইরে এই কাজগুলো আমি করছি। তাইলে কি হবে, তাইলে সে আর ওই জিনিসটা যাবে না, সে আপনার যে বিগিনার এই জিনিসটা সে ভুলে যাবে, এবং ভুলে যে আপনি যে আসলে স্কিল কিনা সে সেইটা নিয়ে পড়ে যাবে, সেইটা জাস্টিফাই করতে সে লাগবে। তো আপনি কি করবেন, আমি আসলে সবসময় এই জিনিসটা বলি আপনাদেরকে, যে আপনাদের এটাও কিন্তু একটা কন্টেন্ট, আপনি যেখানে আসলে একটা কিছু লিখছেন সেটাও কিন্তু একটা কন্টেন্ট, এবং সেটাও কিন্তু আসলে ভ্যালুয়েবল হতে হবে, রিলেভেন্ট হতে হবে এবং সিঙ্ক্রোনাইজিং হতে হবে। আপনি তার আসলে যে ডেসক্রিপশনটা পড়ছেন সে আসলে কি চাচ্ছে, সে আসলে ওয়েব 2.0 একটা কাজ চাচ্ছে না, এটা হচ্ছে পরেরটা দেখলাম, ট্রাফিক অপরচুনিটি ফর দ্য রাইট পারসন, পোটেনশিয়াল ফর অনগোয়িং ওয়ার্ক বেসড অন রেজাল্ট। এটা কি বলছে, সোশ্যাল মার্কেটিং, মিডিয়া মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং, ডিজাইন, সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। তো এটা আসলে কি চাচ্ছে সে, সে আসলে একটা ব্র্যান্ডিং করতে যাচ্ছে, এবং ব্র্যান্ডিং এর যে পুরা বিষয়টা সেটা সে চাচ্ছে, সেটা কিসের জন্য চাচ্ছে, একটা সোশ্যাল মিডিয়ার জন্য চাচ্ছে, বা হতে পারে একটা ফেসবুকের কোনো পেজকে সে ব্র্যান্ডিং করতে চাচ্ছে, তার ডিজাইন করতে হবে, আপনাকে সেট আপ করতে হবে এবং পুরো ম্যানেজমেন্টটা আপনাকে দেখতে হবে। তাহলে আমি সবকিছু মিলিয়ে যদি এটাকে আসলে একটা ওয়ার্ডে নিয়ে আসতে চাই, তাহলে আমি তাকে বলতেই পারি যে আপনি হচ্ছে একটা সোশ্যাল মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনার পার্টিকুলার কোনো একটা কিছুর জন্য। তো আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি আপনার যে ক্লায়েন্টের যে জব ডেসক্রিপশন এটা খুব ভালোভাবে করবেন, এবং পরে আপনি আসলে বুঝাবেন সে পার্টিকুলার কিসের কিসের সলিউশনটা চাচ্ছে। সে তো অনেক কথা লিখছে, যে অনেক ভাবে সে অনেক কিছু চাচ্ছে, কিন্তু পার্টিকুলারলি সে কোনো একটা বিষয়তে সে তো সলিউশন চাচ্ছে। সে আসলে এটা থেকে কি কি বুঝলাম আমরা, সে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে চাচ্ছে তার হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য। তো এটাই আপনি তাকে প্রথমে রাখেন যে আসলে আপনি এটা বুঝতে পারছেন, এবং এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি টেকনিক্যাল কিছু আসলে কিওয়ার্ড ইউজ করবেন, আপনার আসলে কাজ রিলেটেড বা স্কিল রিলেটেড। আপনি যদি এই কিওয়ার্ড ইউজ করতে পারেন তাহলে সে কিন্তু এই কিওয়ার্ড এর থ্রুতেই বুঝবে যে না বিষয়টা আপনি জানেন, কারণ আপনি জানেন দেখে আপনি এই কিওয়ার্ড গুলো সম্পর্কে জানেন। এখন যে এসিও জানে না, তাকে যদি আপনি কিওয়ার্ড রিসার্চ বলেন সে কিন্তু কিওয়ার্ড রিসার্চ বুঝবে না। তাকে যদি আপনি বলেন অফ পেজ অপটিমাইজেশন সেটাও বুঝবে না, আপনি তাকে যদি বলেন ওয়েব 2.0 সেটাও সে বুঝবে না। তো এই ধরনের যে বিষয়গুলো, এই ধরনের যে টেকনিক্যাল ওয়ার্ড গুলো, এই ধরনের ওয়ার্ড গুলো আপনি কি করবেন, আপনি ইউজ করবেন যাতে সে বোঝে না এই বিষয়ে আপনি এক্সপার্ট। এটা তো আসলে প্রথম কিছু গেল যে আসলে আপনি কি করছেন, সে কি চাচ্ছে, এবং আপনার সেখানে এক্সপার্টাইজন কি বিষয় এটা আপনি তাকে আইডেন্টিফাই করে দিলেন। ভালো কথা, প্রাইমারি লেভেলে। তারপরে দেখেন এখানে আরো কিছু আসলে কাজ করতে হবে আপনাকে। এখানে আসলে কভার লেটারের কথা বলছি, কভার লেটারের পরে দেখেন এগুলো আসলে থাকে না সবকিছু, তো এখানে একটা বক্স থাকে। এই বক্সটা কি, এই বক্সটা হচ্ছে আপনি যে আসলে কাজ করছেন, আপনার যে এক্সপার্টাইজ স্কিল আছে সেটাকে কি, সেটাকে আসলে প্রুফ করার জন্য কিছু অ্যাটাচমেন্ট, কিছু আপনি ফাইল, ধরেন আপনি লোগো ডিজাইন করছেন, আপনার প্রিভিয়াসলি করা কিছু লোগো এটাতে আপলোড করে দিলেন, বা আপনি কি করছেন, আপনি আসলে কন্টেন্ট রাইটিং করেন, আপনার আসলে কিছু প্রিভিয়াসলি করা কন্টেন্ট সেটাকে একটা পিডিএফ ফাইল করে আপনি এখানে আপলোড দিয়ে দিলেন।
কিন্তু আসলে আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ করছি, আমি কি করতে পারি? আমি তো এখানে সেটাকে আসলে দিতে পারি না। আবার আমি হচ্ছে বিগিনার, আমি যেহেতু বিগিনার আমার তো কোনো কাজই নাই, আমি তাকে দিব কি এখানে অ্যাটাচমেন্টে? আমার যেহেতু দেওয়ার কিছু নাই এবং আমি যেহেতু একদম বিগিনার, তাহলে আমি কি করব? আমি প্রথমেই তাকে খুব মানে একটা একদম লো যাব না, এখানে দেখেন একদম $5 নিচে আসলে কোনোটাকে বিট করা যায় না, মিনিমাম $5 আপনাকে বিট করতেই হবে, সেটা বলে দিচ্ছে। তো আমি আপনাদেরকে বলছি আপনি সেই কাজগুলোতেই হিট করবেন যেগুলোর আসলে প্রজেক্ট ভ্যালু হচ্ছে $10 থেকে $15, এর বেশি কোনো কাজে আপনি হিট করবেন না। তো এই যে $10 কাজ, সেটাকে আপনি $6 বা $60 তাকে বলেন যে দেখেন আমি আসলে $60 করে দিচ্ছি কারণ আমি একদম নতুন। এবং আপনি কি করবেন না, আপনি অনেক সময় হয় কি আপনি যখন প্রাইসটা কম দিবেন তখন আসলে এখানে যারা কাজ করিয়ে নেয় তারা সবাই কিন্তু প্রফেশনাল, এখানে যারাই কাজ করিয়ে নেয় তারা আসলে একটা মোটামুটি লেভেলের প্রফেশনাল লোকজন। তারা অনেক সময় এটা চিন্তা করতে পারে আপনি যেহেতু প্রাইস কমিয়ে দিয়েছেন আপনি আসলে কোয়ালিটি কিন্তু ডিক্রিজ করতে পারেন, তো আপনি সেই জিনিসটাই তাকে বোঝাবেন। ফর এক্সাম্পল একজন লোক চাচ্ছে হচ্ছে একটা কন্টেন্ট লিখে নিতে, তো যেহেতু আপনি একদম বিগিনার, আপনার আসলে একটা কাজ নাই, কোনো রিভিউ নাই, আপনি তাকে বলতে পারেন যে ভাই আপনার আমি তো আর্টিকেল তো লিখে দিবই, পাশাপাশি আমি আর্টিকেল লেখার জন্য যে কিওয়ার্ড রিসার্চের দরকার হয় সেটাও আমি করে দিব। বা আপনার এই আর্টিকেলের সাথে আসলে যদি আপনি কোনো ইমেজ দিতে চান, আপনার গ্রাফিক্স ডিজাইনার লাগবে না, আমি একটা আপনাকে ইমেজও করে দিব। এই ধরনের তাকে আসলে কিছু ভ্যালু আপনি অ্যাড করে অফার করতে পারেন। তাহলে কি হবে, সে হয়তো একটা ব্লগে একটা পোস্ট দিত, সে হয়তো ভাবছে যে আমি আসলে একটা কন্টেন্ট একজনের থেকে তৈরি করে নিবো, একটা গ্রাফিক্স ডিজাইনার দিয়ে একটা ইমেজও তৈরি করে নিব। তো সেক্ষেত্রে আপনি কি করলেন, আপনি তাকে তো কন্টেন্ট দিলেন সাথে একটা ইমেজও দিলেন, তাহলে কি হবে, তাহলে আপনি এখান থেকে হয়তো কাজটা পেলেও পেতে পারেন। বা তাকে আপনি কি করলেন, তাকে আপনি এই ধরনের যে আপনার কাজ। জি ভাইয়া। যে আমি একটা লিংক দিয়েছি, একটু দেখবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। আর আর প্রোফাইলে গেলে আপনার ওখানে প্রাইভেট লেখা আসে। প্রাইভেট, ওইটা তো ভাইয়া খুব ইজিলি আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা আমি আপনারটা দেখছি ভাই, আমি আসলে যে বিষয়টা কথা বলছিলাম সে বিষয় জি। নিয়ে বলেছি। আচ্ছা, কভার লেটার তো আসলে এইভাবে আপনি তাকে ভ্যালু অ্যাড করতে হবে আপনাকে কাজটা পাওয়ার জন্য। আমি প্রথমেই বলছি যে আপনি $5 কাজ একটা পান, সমস্যা নেই, সেখানে যদি আসলে আপনার মনে হয় যে না এটা আমি $5 করলে আমার জন্য ঠিক হচ্ছে না, কারণ আমরা যারা এখন যারা কাজ করছি আমাদের প্রত্যেকের কিন্তু একটা টাইম ভ্যালু আছে। ধরেন আমি এখানে যদি আমাকে একজন কেউ বলে যে তোমার আমার কোনো কাজ নাই, আমাকে যদি কেউ বলে তোমাকে 15,000 টাকা দিব তুমি এই জবটা করো, আমি বলবো না বাবা, আমার 15,000 টাকা লাগবে না, তোর জব তুই রাখ, কিন্তু আমি ওই জব করবো না। তো এটা আমি কখন করবো, কারণ আমি যখন একটা কাজ চলে যাবো, আমার একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে, আমি জানি তুই কাজ না দিলে আরেকজন আমাকে কাজ দিবে, তখন আমি তাকে এরকম বলতে পারি। কিন্তু ধরেন এখন আমার কাজই নাই, আমি কাজ শুরুই করি না, আমি মার্কেটে কেবল নতুন, এখন যদি কেউ আমাকে 10,000 টাকাও দেয় আমি চিন্তা করবো যে না আমি আগে শুরু হয়ে ঢুকি, পরে সুযোগ পাইলে আমি ফাল হয়ে বের হবো, আমার $10 কাজই দেন, আমি আগে শুরু করি, আমি 6 মাস আপনার এখানে কাজ করলাম, আমি এক্সপিরিয়েন্স নিয়ে আরেক জায়গায় যে আমি 15,000 টাকা দিয়ে কাজ করবো, সেখান থেকে আরেক জায়গায় এক্সপিরিয়েন্স নিয়ে 20,000-এ যাবো। তো আপনাদের ব্যাপারটা এরকম, আপনাদের এখন কত দিচ্ছে সে আসলে সেটা আপনাদেরকে চিন্তা করলে হবে না, সেটা চিন্তা করবে কাজ যাদের আসলে এরকম 3,000 4,000 প্লাস আর্ন করে ফেলছে, যাদের আসলে ক্লায়েন্ট আছে, তারা এই ধরনের চিন্তা করবে, তারা এই ধরনের বিট করবে না, এবং সেখান থেকেই কিন্তু আপনার সুযোগ। তো মোটামুটি এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো এখন যেটা বিষয় হচ্ছে সেটা আপনারা এখন যা করবেন, এখন আপনারা এইটা নিয়ে আসলে আগে প্রোফাইলটা ক্রিয়েট করবেন, আপনারা আসলে বিডে যাবেন না, একদমই কোনো বিড করবেন না, আপনারা প্রোফাইলটাই 1 দিন বা 2 দিন সময় নেন, যদি খুব বেশি মনে হয় তাহলে 3-4 দিন সময় নেন, 3-4 দিন সময় নিয়ে এটা সাজান। 3-4 দিন পরে আমরা আবার আপওয়ার্কের উপর একটা ক্লাস করব, এবং সেখান থেকে আমরা আসলে প্রত্যেকেই একটা বা দুইটা করে বিট করার চেষ্টা করব, এবং দেখবো যে আসলে আমাদের কি ফিডব্যাক আসে, আমরা কাজটা পাই নাকি পাই না। তো এখন আসলে ভাইয়া একটা লিংক পাঠিয়েছেন, চলেন আমরা একটু লিংকটা দেখি। এটা আপনার একটা প্রাইভেট আছে ভাই, এটা আমি দেখতে পারবো না। তো দেখেন আমি এখানে দেখাচ্ছি, এই যে দেখেন ভিজিবিলিটি, ভিজিবিলিটির পাশে হচ্ছে এখানে পাবলিক লেখা আছে এবং এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এখান থেকে আপনি এটাকে আসলে সেট করতে পারবেন যে পাবলিক, আপওয়ার্ক ইউজার অনলি, প্রাইভেট, প্রাইভেটটা শুধু আপনারটা আপনি দেখতে পারবেন, আপওয়ার্ক ইউজার অনলি আমি যে আপওয়ার্কে আমার অ্যাকাউন্ট আছে দেখে আমি দেখতে পাচ্ছি, আর পাবলিক আমার যদি অ্যাকাউন্ট নাও থাকতো তাও আমি সেটা দেখতে পারতাম, হয়তো তার জন্য আমার সাইন আপ করতে হতেও পারে বা নাও হতে পারে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ওইটা আবার একটু দেখান তো, কোথা থেকে গেলেন এটা? এই যে ভাই একদম ওইটা ডান আবার পাশে একটু দেখেন, দেখান।
হ্যাঁ এই যে দেখাচ্ছি আপনাকে। প্রোফাইলে না। প্রোফাইলে কোনটা ভাই? প্রোফাইলের মধ্যে কি? প্রোফাইলে মাই ফিড, আপনি ওইখানে এই তো যে- পাবলিক দেখায়। হ্যাঁ এই যে এখানে আপনি হিট করবেন, এই যে এটা হচ্ছে এই আইকনটাই ওখানে হচ্ছে তো ফিডের public- আইকন। এখান থেকে আপনি যাবেন, এই যে আপনি এখানে পাবলিক দেখাচ্ছে, আপনি পাবলিকে যাবেন। আমি আসলে আপনার সমস্যা বুঝতে পারছি না, আপনি আপনার স্ক্রিনটা আমার সাথে শেয়ার করেন না হয়।